হ্যালো। আচ্ছা, সবাই একটু কনফার্ম করো কথা কি শুনতে পাচ্ছ কিনা। জি ম্যাম। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কতটুকু Yes, ma'am. পড়ছিলাম? রিকার্সিভ টাইম কমপ্লেক্সিটি মনে পড়ে এটা? জি ম্যাম। হুম। আচ্ছা, তাহলে আমরা দেখছিলাম যে কোনো একটা রিকার্সিভ ফাংশন দেওয়া থাকলে যদি টাইম কমপ্লেক্সিটি বের করতে বলে, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের রিকারেন্স রিলেশনটা বের করা। তারপর সেই রিকারেন্স রিলেশন হচ্ছে এরকম একটা ইকুয়েশন। আচ্ছা, এরকম একটা ইকুয়েশন কেন? রিকার্সিভ ফাংশন হচ্ছে সেই ফাংশনগুলো যে ফাংশনের ডেফিনেশনের বডি, মানে ফাংশনের যে বডিতে বা ফাংশনের ডেফিনেশনে ফাংশনটা নিজেই আবার কল হয়। সো তুমি আসলে কোনো ইজি ওয়েতে বা মানে নন রিকার্সিভ ফাংশনের মতো খুব ইজিলি এই জিনিসগুলো বের করতে পারবা না টাইম কমপ্লেক্সিটি। তো আমাদের ফার্স্টে এরকম একটা রিকারেন্স রিলেশন লিখে নিতে হয়, তারপর এই ইকুয়েশনটাকে আমাদের সলভ করতে হয়। সলভ করার ওয়ে আমরা দেখছিলাম হচ্ছে তিনটা। একটা হচ্ছে ইটারেশন মেথড বা সাবস্টিটিউশন, একটা হচ্ছে রিকারশন ট্রি, একটা হচ্ছে মাস্টার থিওরেম। আচ্ছা, তো যেটা বলছিলাম যে বেশ কিছু লাইক রিকারেন্স রিলেশন খুব ইজিলি তুমি মাস্টার থিওরেম দিয়ে সলভ করতে পারবা। সেটা যদি আসলে না পারো রিকারেন্স ট্রি দিয়ে ট্রাই করবা, সেটাও যদি না পারো তখন এই ইটারেশন বা সাবস্টিটিউশন মেথডে আসবা। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যে মার্জ সর্ট এটার যে রিকারেন্স রিলেশন বের করছিলাম, বের করার পরে এগুলো দেখানো হয়েছে যে কনস্ট্যান্ট কেন ধরি। মেনলি হচ্ছে তোমার এই পুরো জিনিসটার মধ্যে জাস্ট এই একটা লাইন লেখাটা ইম্পর্টেন্ট। তারপর তোমার বেস কেস ধরে দেখতে হবে যে বেস কেসটা কতর জন্য ছিল। যেমন এই ফাংশনটাতে এই যে দেখো, মার্জ সর্টের মেইন ফাংশনটার মধ্যে বেস কেস কতর জন্য, এন ইকুয়ালস টু ওয়ানের জন্য। আর বাদ বাকি সবটুকু মানে এনের ভ্যালু কি হতে পারে, ওয়ান থেকে শুরু করে যে কোনো কিছু। সো এনের ভ্যালু যদি ওয়ান হয় তখনই হচ্ছে এই জিনিসটা আমাদের বেস কেস। আর একের থেকে যদি বড় কিছু হয় তখন সেটা আমাদের রিকারেন্স রিলেশন এই জায়গাটাতে ফল করবে। তো যাই হোক, আমরা যে এই ইকুয়েশনটা বের করলাম, বের করার পরে বেস কেস যদি ওয়ান হয় সেখানে আমাদের কত টাইম কমপ্লেক্সিটি সেটা আলাদা করে লিখলাম। আর হচ্ছে এর থেকে যদি বড় হয় তাহলে হচ্ছে এই রিলেশন। আচ্ছা, এগুলো সব দেখানো হয়েছে। তারপর ইটারেটিভ অ্যাপ্রোচ আমরা ক্লাসে করছিলাম। এই জিনিসটা তোমাদের এটা দেখানো হয়েছে ক্লাসে, রাইট? জি মিস। আচ্ছা, তো এটা দেখানো হলে এটা কি বাসায় কেউ ট্রাই করছিলাম? প্র্যাকটিস করা হয়েছে কিছু, বাট খুব বেশি না। খুব বেশি আচ্ছা, এটাও আসলে দেখো যে তোমার প্রথমটার কথা চিন্তা করো। প্রথমটা হচ্ছে 4p n/2 প্লাস হচ্ছে তোমার bn। তো এই জিনিসটা আসলে যে এরকম করে ভাঙবে, ভাঙার পরে দেখবা যে কিছু কিছু প্লেসে দেখবা কিছু জিনিস রিপিট হইতেছে, সেগুলোকে আই ধরবা। আই ধরার পরে কাজ কি আমাদের এই বেস কেসের সাথে মিলানো। এই যে মানে টি অফ ওয়ান বের করবা। টি অফ ওয়ান কখন হবে সেটার সাথে ইকুয়েশন ইকুয়েট করবা, আয়ের একটা ভ্যালু পাবা। ভ্যালু পাওয়ার পর সেটা আবার এখানে বসাই দিবা। বাট মোস্টলি বোঝাই যেতেছে যে মানে কেউ কি আমাকে এক্সপ্লেন করতে পারবা যে এই মানে আমি যদি রিকারেন্স ট্রি আঁকতাম এখানে আসলে কি হইতেছে বলো তো। মানে ফার্স্ট আমার কাছে একটা প্রবলেম আসলে এন সাইজের, তারপর সেটা কয়টা সাব প্রবলেমে ডিভাইড হচ্ছে। মিস, চারটা সাব প্রবলেম আর হচ্ছে একটা বেস কেস বিএন এর জন্য আর কি। বেস কেস কিন্তু বিএন না। মিস, এটা বেসিক্যালি ওই যে মার্জ যে পার্টটা মার্জের হচ্ছিল পার্টটা, ওইটার কথা হ্যাঁ হ্যাঁ বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, গুড। হ্যাঁ। এটা হচ্ছে আমাদের সে কম্বাইনের পার্টটা। সো আমরা এটা তো ইটারেশন মেথড দিয়ে সলভ করতে বলছে। সো এটার মতো করে না হয় করলাম। বাট এটাকে আমরা যদি আরেকটু ভিজুয়ালাইজ করতে চাই, একটু দেখো। আচ্ছা, আমরা এখানে মাস্টার থিওরেম লিখে ফেলছি। ধরো সাইডে যদি আমরা লিখতে চাই, আমাদের দেওয়া ছিল হচ্ছে টি অফ এন সমান 4t n/2 প্লাস হচ্ছে bn। তাহলে ধরো একটা এন সাইজের অ্যারে যদি থাকে বা একটা এন সাইজের প্রবলেম যদি থাকে, সেটা আসলে এই যে এখানকার যে ফোর, দাঁড়াও, এই যে এই ফোর, যেটা ফোর দিয়ে আসলে আমরা কি বুঝতেছি, ফোর দিয়ে আমরা বুঝতেছি যে প্রবলেমটা ডিভাইড হবে চারটা সাব প্রবলেমে। আর এখানে যে n/2 দেওয়া, এই যে এইটা এই পার্টটা সরি, এই যে এই পার্টটা n/2, এই n/2 দিয়ে আমরা আসলে বুঝি যে প্রত্যেকটা সাব প্রবলেমের সাইজ আসলে n/2 করে। দেখো, এটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এগুলো আসলে অনেকবার ডিসকাস করা হয়েছে। n/2 করে আরেকটা পার্ট হচ্ছে আমাদের এই যে এটা bn। bn দিয়ে আমরা বুঝি যে আমরা যখন এই কম্বাইন করতে যাব তখন এটা আমাদের একটা পার্টিকুলার রোতে, সো একটা পার্টিকুলার রোতে আমাদের যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে bn টু n পরিমাণ। ঠিক আছে, এই হচ্ছে গেল আমাদের রিকারেন্স রিলেশন। আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা বুঝি তাহলে একটু সামনে আগাই। ম্যাম,
হ্যাঁ হ্যাঁ বলেন। এখানে যে চারটা পার্ট হলো, তাহলে হাফ হাফ করে কিভাবে হচ্ছে? হাফ হাফ হইতে করে তো দুটোই হইতে হওয়ার পারে। কথা না? না না না, হইতে পারে, হইতে পারে বলতে, আচ্ছা এটা মুছি দাঁড়া। যেমন ধরো, আমি যদি তোমাকে জোর করে একটা ফাংশন লিখি, হ্যাঁ ধরো একটা ফাংশন আমি লিখলাম, তুমি হয়তো মিলাচ্ছ মার্জ সর্টের সাথে, বাট এরকম একটা টাইম কমপ্লেক্সিটি বা এরকম রিকারেন্স রিলেশন এক্সিস্ট করে। ধরো এরকম আমি একটা ফাংশন লিখলাম, ফাংশন ধরো যে ইন্টিজার এন। আচ্ছা ইন্টিজার এন যদি হয়, ইন্টিজার এন দিলে আসলে কনফিউজড হয়ে যাবো, ইন্টিজার দরকার নেই। ধরো এখানে আমি লিখলাম হচ্ছে কোন একটা অ্যারে আসতেছে, এক থেকে শুরু করে এন পর্যন্ত। আচ্ছা, এখন ধরো সেটা যদি হয় তাহলে কোনো ফর সাম রিজন আমি বেস কেস এভাবে ডিফাইন করলাম, এত হলে রিটার্ন। আমি যদি একটা ফাংশন এইভাবে লিখি, তুমি কি আমাকে আটকাতে পারবা? দেখো তো। হুম, এটা করলাম, করার পর ধরো আরেকবার যদি ফাংশনটা কল করি, দেখো যদি ধর আমি এভাবে একটা ফাংশন লিখি, সমস্যা আছে এই ফাংশনে কোনো? না। সমস্যা নাই তাই না? আচ্ছা যদি আর একটু, যে কোশ্চেনটা করছিলে এটা কি ক্লিয়ার হয়েছে? জি না। আচ্ছা, তাহলে আমাদের দেখো আমাদের সাব প্রবলেম কয়টা ডিভাইড হচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না? এই সেই চারটা। আর প্রত্যেকটা সাব প্রবলেমের সাইজ আসলে কতটুকু করে আমাদের, n/2 করে। আচ্ছা যদি আমি জোর করে একটা মানে সেন্স মেক করতেছি, এরকম একটা ফাংশন লিখতেই চাই, ধরেন আরেকটা ফাংশন লিখলাম, সেখানে আসতেছিল হচ্ছে অ্যারে এরকম। আচ্ছা আসলো, আসার পরে আবার ধরো যে আমি বেস ক্লাস ডিফাইন করলাম। আচ্ছা এটা তো আবার n ছিল, ধরো বি নিলাম, 10/2 পর্যন্ত। ফর সাম রিজন কল করলাম, সিও হচ্ছে একটা ইন্টিজার, এখানে আমরা n/2 প্লাস 1 থেকে মানে অ্যারের যে পরের পোর্শনটুকু সেটা কল করলাম। এখন ধরো কোন একটা রিজনে আমি এখানে আরেকটা সেকেন্ড অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারে 2 n সাইজের। তারপর ধরো i ইকুয়ালস টু 1, i লেস দেন ইকুয়াল টু 1, i প্লাস প্লাস। এই অ্যারে 2 এর মধ্যে আমি অ্যারের যে এলিমেন্টগুলো ছিল তার সাথে 2 গুণ করে কপি করলাম। তাহলে এখন আমাকে বলে যে অ্যারে 2 যেটা, এই অ্যারে 2 এর সাইজ কত? হুম, মিস, যেই ভ্যালুটা হচ্ছে ইনপুট দিচ্ছি তার সমান না, ওই যে হ্যাঁ উপরে হ্যাঁ হ্যাঁ, এই এ যে থেকে এন পর্যন্ত? আমাদের এই অ্যারে মানে ইনিশিয়াল যে ইনপুটটা আসতেছিল সেটার সমানই কিন্তু একটা সেকেন্ড অ্যারে ডিক্লেয়ার করলাম। হুম, আচ্ছা সেকেন্ড অ্যারে ডিক্লেয়ার করে ধরো এখন আমি আবার ফাংশনটা কল দিলাম তোমার ওই সেকেন্ড যে অ্যারেটা ছিল সেটা দিয়ে। তাহলে দেখো সেই একই কাহিনী হইল না, n/2 এই হচ্ছে ধরো ফাংশন, এই অ্যারে 2 দিয়ে ফর সাম রিজন আমি এভাবে কল করলাম। এখন হয়তো একটু বেশি মেক সেন্স করতেছে। হ্যাঁ, আমরা ধরো যে কিছু একটা করলাম, রিটার্ন বি প্লাস সি প্লাস ডি প্লাস। বাট দেখো মানে এখানে সামারি হচ্ছে প্রবলেমটা ডিভাইড হচ্ছে কয় পার্টে, এখানে, এখানে, তারপর এখানে আর এখানে, রাইট? আচ্ছা এটুকু যদি হয়, আর প্রত্যেকটা সাব প্রবলেমের সাইজ কীরকম, এখানে n/2, এখানে n/2, যেহেতু অ্যারে 2 যেটা, অ্যারে 2 এর সাইজও হচ্ছে n, তাহলে এই পাশেও n/2, এই পাশেও n/2। আচ্ছা ক্লিয়ার হয়েছে এখন একটু? এক্সাম্পল দুটা বুঝছি, যে কোশ্চেন করছিল। জি ম্যাম। আচ্ছা সিমিলারলি এখানে দেখো, এখানে দেখো তোমার তিনটা পার্টে ভাগ হচ্ছে, প্রত্যেকটা পার্টের ভাগ হচ্ছে n/2।
আচ্ছা আমরা একটু তাহলে আগাই। এখানে তারপর রিকারশন ট্রি মেথড যেটা, এটা দেখাইছিলাম ক্লাসে, যে এরকম এটা মনে হয় দেখাইছিলাম ক্লাসে, রাইট? হ্যাঁ দেখাইছিলাম। যে এরকম ডিটেলসে আসলে দেখানোর দরকার নাই, তুমি বেসিক্যালি এই রিকারেন্স রিলেশন থেকে রিকারশন ট্রিটা ভালো করে ড্র করবা। তোমার দুটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে নাম্বার অফ রো কত। সো নাম্বার অফ রো বলতে আসলে আমি বুঝাইতেছি যেরকম রিকার কি বলে রিকারশন ট্রি আঁকলে তোমার এখানে যে ডেপথ কত হবে ম্যাক্সিমাম। সো এটা যদি নাম্বার অফ রো কয়টা হবে, ম্যাক্সিমাম কেসে সাধারণত লগ ইন টাইপের হয়। তারপর তোমাদেরকে দেখাইছিলাম যে ইমব্যালেন্স ট্রি যদি হয়, যে ধরো যে লাইক টি অফ এন সমান টি অফ এন বাই টু প্লাস হচ্ছে টি অফ এন বাই ফাইভ। সো একটা পার্টে সবসময় 2 দিয়ে ভাগ হচ্ছে, একটা পার্টে সবসময় 5 দিয়ে ভাগ হচ্ছে। তো এক্সাম্পল দিছিলাম যে ব্রেড কেনার পর তুমি যদি 2 ভাগ করো প্রত্যেকদিন, আর তোমার ফ্রেন্ড যদি 5 ভাগের 1 ভাগ রাখে আর বাদ বাকি সব খেয়ে ফেলে, সো কার আসলে ব্রেড আগে শেষ হবে। তো এই জিনিসটা যার আসলে হচ্ছে n/2 হবে। আহ, যার এন বাই টু সে কি না কিন্তু, আচ্ছা আচ্ছা, যে n/5 সেটা মানে যেহেতু খেয়ে নিচ্ছে তো যেহেতু। যেহেতু এন বাই মানে সিম্পলি ডে ওয়ানের কথা চিন্তা করো। ডে ওয়ানে দেখো তুমি 20টা ব্রেড যদি হয়, তুমি ডে ওয়ানে হচ্ছে ডে মানে ডে জিরোতে যদি 20টা ব্রেড থাকে তোমার কাছে তোমার ফ্রেন্ডের কাছে, ডে ওয়ানে তুমি 10টা ব্রেড রাখছো, বাকি 10টা ব্রেড খেয়ে ফেলছো। ডে ওয়ানে কিন্তু ওর কাছে এখন কয়টা আছে বলো তো, 5 ভাগের 1 ভাগ মানে 4টা ব্রেড আছে, আর বাদ বাকি 16টা ব্রেডও খেয়ে ফেলছে। সো ডে ওয়ানে দেখো তোমার কাছে আছে 10টা, ওর কাছে আছে 4টা। তারপর ডে টুতে তোমার কাছে 5টা থাকবে, আর ওর কাছে দেখা যাবে আসলে নাই কিছু, সবই খেয়ে ফেলছে। সো তুমি ডে টুতেও সার্ভাইভ করতেছো, ডে থ্রিতেও তুমি কিছু সার্ভাইভ করতে পারবা, বাট ও কিন্তু ওর কাছে ব্রেড নাই। সো এটার যে আসলে এক্সাম্পলটা দিছিলাম সে কারণে যে কিছু কিছু ব্রাঞ্চ আসলে খুব আগে আগে ডাই আউট করে, ওই সমস্ত ব্রাঞ্চগুলোকে আমাদের এক্সপ্যান্ড করার বা হিসাবে ধরা দরকার নেই। আমরা যেটা বুঝতেছি যে যেই ব্রাঞ্চটা বেশি লেন্থ পর্যন্ত নিচে নামবে বা বেশি ডেপথ পর্যন্ত নামবে, সেইটা ধরেই আমরা ওর্স্ট কেসে হিসাব করব যে ম্যাক্সিমাম নাম্বার অফ রো কত হতে পারে। এটা একটা। আরেকটা হচ্ছে রিকারেন্স ট্রি মেথডে আসলে এই যে তোমাদের এই যে এখানে দেখো এই রিকারেন্স রিলেশনে এই টি সহ যে পার্ট, এই পার্ট বাদে বাদ বাকি যে নর্মাল পার্টটুকু দেখতেছি, এইটাই ম্যাক্সিমাম কেসে আসলে আমাদের কম্বাইন করার যে কমপ্লেক্সিটি বা একটা পার্টিকুলার রোতে আসলে কি পরিমাণ কাজ হয় সেটাকে ডিনোট করে। সো জাস্ট তোমার এইখানে যদি রিকারশন ট্রি দিয়ে যদি করতে যাও, তোমার খালি বের করা লাগবে যে নাম্বার অফ রো কয়টা, ওটার সাথে বাকি পার্টটুকু গুণ দিলেই টাইম কমপ্লেক্সিটি বের হয়ে আসবে। আচ্ছা এখানে একটু দেখো, যেমন টি অফ এন সমান কত, টি অফ এন বাই থ্রি প্লাস হচ্ছে টি অফ কত টু এন বাই থ্রি, আর এটা হচ্ছে সিএন। সো বুঝতেই পারতেছো যে একটা পার্টিকুলার রোতে কম্বাইন করা কাজ হচ্ছে আমাদের অর্ডার অফ এন পরিমাণ। আর এটা ডিভাইড হচ্ছে কিভাবে, দুইটা পার্টে ভাগ হোক। আচ্ছা আমাকে একটু কেউ বলো যে মানে এখানে নাম্বার অফ সাব প্রবলেম কয়টা, একটা প্রবলেম থেকে কয়টা ব্রাঞ্চ বের হইতেছে। আমি যদি রিকার্শন দুইটা না? দুইটা কিন্তু এটাকে সবাই বুঝছি আমরা, কারো কোশ্চেন থাকলে বলো। এটা কিন্তু দেখো নিচে এরকম স্ট্রেট কাট এটার মতো না, এখানে মানে এরকম এটা আর এটার মধ্যে ডিফারেন্সটা খেয়াল করো। এটাকেও কিন্তু আমরা আসলে ভেঙে কি লিখতে পারতাম, টি অফ এন বাই ফোর প্লাস টি অফ এন বাই ফোর প্লাস টি অফ এন বাই ফোর। সেটা লিখলে আসলে দিন শেষের ভিতরে যেহেতু সব টি অফ এন বাই ফোর তিনটা যোগ করে আমাদের সামনে থ্রি আসতো। বাট এখানে দেখো এখানে একটা সাব প্রবলেমের সাইজ হচ্ছে এন বাই থ্রি, আরেকটা সাব প্রবলেমের সাইজ হচ্ছে টু ইন্টু এন বাই থ্রি। আচ্ছা এটাও তোমরা সেই তাহলে কী করবা, সাব প্রবলেম বের হচ্ছে কয়টা বা ব্রাঞ্চ কয়টা বের হইতেছে, দুইটা। প্রত্যেকটা ব্রাঞ্চের সাইজ কি, ফার্স্ট ব্রাঞ্চের সাইজটা হচ্ছে এন বাই থ্রি, সেকেন্ড ব্রাঞ্চের সাইজটা হচ্ছে টু ইন্টু এন বাই থ্রি। তারপর এখন তোমার দেখতে হবে যে কোন ব্রাঞ্চটা বেশি লেন্থ পর্যন্ত নিচে নামবে। আবার সেই তোমারও যে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম যে তোমার তোমার ফ্রেন্ড মানে তুমি ধরো এন বাই থ্রি পরিমাণ ব্রেড রাখতেছো, আর তোমার ফ্রেন্ড হচ্ছে টু ইন্টু এন বাই থ্রি এই পরিমাণ ব্রেড রাখতেছো প্রত্যেকটা স্টেপে। সো তোমার তখন দেখা লাগবে যে মানে কোন ব্রাঞ্চটা আগে ডাই আউট করবে আর কোনটা নিচ পর্যন্ত যাবে। সো যেটা বেশি নিচ পর্যন্ত যাবে সেটাকে এক্সপ্যান্ড করে দেখাই দিবা ডট ডট করে, তারপর সেটার একটা লগারিদমের টাইপ কিছু পাবা, তারপর ওগুলো জাস্ট সিম্পল কিছু ম্যাথ করে দেখাই দিবা, এগুলো শেষ। আচ্ছা এইটা আসলে সিম্পল। এখানে দেখো এখানে জাস্ট কি হইতেছে, কম্বাইন স্টেপে কি পরিমাণ কাজ হইতেছে বলো তো কেউ, সি ইন্টু এন স্কোয়ার। আচ্ছা যে একটু আগে একটা কোয়েশ্চেন করছিলা যে যদি দুইটা করে ভাগ হয় তাহলে টু হওয়ার কথা ছিল, খেয়াল করো এখানে জিনিসটা ভাগ হচ্ছে কিভাবে, নাম্বার অফ সাব প্রবলেম কয়টা, তিনটা। আচ্ছা আমরা যদি একটু কোয়েশ্চেনটা দেখি, ছিল হচ্ছে টি অফ এন সমান থ্রি ইন্টু টি অফ এন বাই ফোর প্লাস সি ইন্টু এন স্কোয়ার। এখন তুমি বলতে পারো যে মিস আমরা তো এন বাই ফোর করে ভাগ করতেছি এক একটা সাব মানে প্রবলেমকে, মানে 4 ভাগের 1 ভাগ।
তারপর 3বার ফাংশনটা সামহাও কল হচ্ছে বা 3টা সাব প্রবলেমে ডিভাইড হচ্ছে। তো আমার একটা n/4 এর আসলে কি হবে, এইটুক সাইজের কি হবে? কথা হচ্ছে ফাংশনের ডেফিনিশনে যদি এইটুক সাইজ নিয়ে কোনো কাজ না থাকে তাহলে নাই, এটা নিয়ে তোমার চিন্তা করা দরকার নাই। হ্যাঁ, সো এখানে দেখো, এটা যদি আমরা ড্র করতাম, 10 সাইজের অ্যারে থাকতো, সাব প্রবলেমে ভাগ হইতে হচ্ছে 3টা, যেহেতু এটা 3, আর প্রত্যেকটা সাব প্রবলেমের সাইজ হতে হচ্ছে n/4 করে। এটা n/4, এটা n/4, এটা n/4। সো বুঝতেছো যে এগুলাকে তুমি যদি আবার 3টা পার্টে ভাগ করতা, সো এইটার জন্য যেরকম ট্রিটা দেখতে হবে এদের জন্য কিন্তু ট্রিটা সেম হবে। সো এগুলো জাস্ট ডট ডট দিয়ে বলবা যে সেম অ্যাজ দ্য এই লেফট ট্রি বা ট্রি এক্স কিছু একটা লিখে দিও। মানে এগুলাকে তো আর এক্সপ্যান্ড করার দরকার নাই, তুমি জাস্ট এই একটা জিনিসকে এক্সপ্যান্ড করবা, এক্সপ্যান্ড করে দেখাই দিবা যে নাম্বার অফ রো কত হবে এখানে, লগ 4 বেস n। আর একটা পার্টিকুলার রোতে কী পরিমাণ কাজ হয় c ইন্টু n স্কোয়ার, তাহলে আমাদের টোটাল যে টাইম সেটা হচ্ছে অর্ডার অফ n স্কোয়ার লগ 4 বেস n। শেষ। আচ্ছা, এগুলা তুমি আশা করি পারবা। এখন কুইজ। মিস একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। ওখানে হচ্ছে সি এন স্কোয়ার, ওইটা তো যোগ আছে, তো ওইটা হচ্ছে গুণ হচ্ছে কেন? কোনটা? এটা হ্যাঁ হ্যাঁ, সি, এটা ওইটা এটা তো যোগ আছে। হ্যাঁ, যোগ। হ্যাঁ বলুন। আমরা দেখো, তো এটা আচ্ছা। মার্স আউটের সাথে মেলাও। মার্স আউটের টাইম কমপ্লেক্সিটি কিরকম ছিল দেখতে? টি অফ এন সমান 2 ইন্টু টি অফ n/2 প্লাস সাম সি ইন্টু এন, তাই না? ওই যে প্লাস সি ইন্টু এন, মিস বুঝতে পারছো? ওই সি ইন্টু এনটা কোত্থেকে আসে? যে কম্বাইন করার একটা পার্টিকুলার রোতে কি পরিমাণ কাজ হইতেছে সেইটা, বুঝছো? এখানেও সেরকম, এখানে জি মিস, হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু লাইক এটা গুণ হওয়ার কথা না পুরোটার সাথে, কিন্তু আমরা যোগ দিচ্ছি, আসলে যোগ তো হচ্ছে লিনিয়ার না 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 রিলেশন, না, যোগ তাই না? দিচ্ছি কেন? যোগ দেখো, আমরা যখন এই একটা পার্টিকুলার লাইন যখন লিখতেছি, এই লাইনটা তোমার লেখার সময় আসলে কি হইতেছে? এই লাইনটা লেখার সময় তোমার জাস্ট ফাংশনের যে ডেফিনেশন ছিল বা বডি ছিল। আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি এটা দেখো। এই যে যখন তুমি মার্স সর্ট, এইটা যখন ওই রিকারেন্স রিলেশন ক্যাপিটাল টি দিয়ে যে রিলেশন ওটা লিখতে যাও, তখন তুমি আসলে এখানে কি করবা বলো তো? এই পুরোটার জন্য তোমার যদি ক্যাপিটাল টি অফ এন হয়, তাহলে এই যে এই পার্টের জন্য টাইম কতটুকু লাগবে? ক্যাপিটাল টি অফ n/2। তারপর এই লাইনের জন্য টাইম কতটুকু লাগবে? ক্যাপিটাল টি অফ n/2। মানে টাইম কমপ্লেক্সিটি কি হয়, এই 4 নাম্বার লাইনে যদি ধরো কথার কথা অর্ডার অফ n স্কোয়ার হয়, 5 নাম্বার লাইনটা যদি আমাদের অর্ডার অফ n কিউবের হয়, সো আমরা টাইম কমপ্লেক্সিটি বের করার সময় কি করতাম? গ্রোথ ফাংশনে সবগুলোকে যোগ দিয়ে দিয়ে লিখতাম না? মানে টোটাল জি টাইমটা মিস। আসলে কি, টোটাল টাইম মানে তোমার এই পুরো কোডের টাইম আসলে কতটুকু? 1 নাম্বার লাইনের টাইম প্লাস 2 নাম্বার লাইনের টাইম প্লাস 3 নাম্বার লাইনের টাইম প্লাস 4 নাম্বার লাইনের টাইম, ওই যে প্লাস হচ্ছে টোটাল টাইমটা যোগ করার সময় এখান থেকে ওই প্লাস সাইনটা আসতেছে। আচ্ছা, তাহলে এই 4 নাম্বার লাইনটাকে আসলে আমরা কিভাবে ডিফাইন করবো? আমরা ধরে নিছি যে এই মানে পুরো ফাংশনটা অপারেট করতেছে যদি সাইজ আমাদের n হয়ে থাকে ক্যাপিটাল টি অফ n। তাহলে 4 নাম্বার লাইনের এখানে টাইম কতটুকু লাগবে? ক্যাপিটাল টি অফ n/2। 5 নাম্বার লাইনে লাগবে ক্যাপিটাল টি অফ n/2। 6 নাম্বার লাইনে দেখো, এই যে মার্জ ফাংশন কল হইতেছে, মার্জ ফাংশন আমরা যদি ঢুকি, এই একটা পার্টিকুলার মার্জ ফাংশন আমাদের কতটুকু সময় লাগতেছে? অর্ডার অফ n বা লিনিয়ার টাইম, তাই না? সো ওই অর্ডার অফ n বা লিনিয়ার টাইম যেটা, সেটাকে আমরা পরে চেঞ্জ করে লিখছিলাম, এই যে থেটা অফ n ছিল, এটাকে আমরা পরে চেঞ্জ করে লিখছিলাম সাম কনস্ট্যান্ট ইন্টু n। এই যে এই জন্য এখানে এই প্লাস দিয়ে bn, মানে একটা পার্টিকুলার রোতে আমাদের কম্বাইন করতে কি পরিমাণ কাজ করতে হইতেছে সেটাই হচ্ছে তুমি এখান থেকে পাইতেছো। বুঝাতে পারছি? মানে এটা মিনিংটা কি, ক্লিয়ার হয়েছে? মিস, ওইটা বুঝতে পারছি, জাস্ট হচ্ছে আজ করলাম, এটার কারণ হচ্ছে যে আমরা ওই গ্রোথ ফাংশনে দেখলাম যে প্লাস প্লাস দিয়ে যোগ করে, এবং যেটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট টার্ম হয় সেটা দেওয়া হয় আর বাকিগুলো ফেলে দেওয়া হয়। তো এখানে হাইয়েস্ট টার্ম ছিল এন স্কোয়ার, সেজন্য বললাম যে প্লাস দিয়ে না যোগ না না করা না না আর না, ওই এখানে পাশের এখানে পার্টটা এখানে কিন্তু হাইস্ট ফেলে টার্ম দেওয়া। n স্কোয়ার এটা কিন্তু গ্যারান্টেড না। দেখো, এইটার কথা বলতেছো, দাঁড়াও, জি মিস। এটার কথা বলতেছো না? এখানে যে হাইস্ট জি টার্ম, মিস। এখানে কিন্তু হাইস্ট টার্ম n স্কোয়ার সেটা কিন্তু আসলে না। কারণ দেখো, তুমি যখন গ্রোথ ফাংশন বের করতে, টি অফ এন তো না, ধরো তোমার জি অফ এন টাইপের কিছু গ্রোথ ফাংশন বের করার সময় তোমার কাছে কি টাইপের জিনিস থাকতো? এন এরকম টাইপের জিনিসপাতি থাকতো, প্লাস সি ইন্টু এন স্কোয়ার প্লাস ধরো যে কনস্ট্যান্ট, এগুলা এরকম টাইপের থাকতো। মানে প্রত্যেকটা টার্ম কিন্তু মানে ওয়েল ডিফাইন্ড,
এক একটা পলিনোমিয়াল টার্ম থাকতো, তাই না? প্রত্যেকটা টার্মে পলিনোমিয়াল বা ধর এন স্কোয়ার লগ এন, এন ইন্টু রুট ওভার অফ এন। বাট এইখানে দেখো এইখানকার যে রিলেশনটা বা এখানকার যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের একটা পার্টের সলিউশন কিন্তু তুমি আসলে জানো না। এখানে প্রত্যেকটা পার্ট তোমার কাছে ভিজুয়ালি একদম ক্লিয়ার কাট। এখানে এগুলো হচ্ছে তোমার নন রিকার্সিভ ফাংশনের টাইম কমপ্লেক্সিটি বলো বা গ্রোথ ফাংশন বলো। হ্যাঁ, এখানে যখন তোমার কাছে প্রত্যেকটা টার্ম একদম ক্লিয়ার, তখন তুমি দেখতেই পারতেছো যে n⁴ হচ্ছে ম্যাক্সিমাম, তুমি এটাকে রেখে দিতা, বাকিগুলোকে ফেলে দিতা। বাট এইখানে দেখো, এখানে কিন্তু n² আছে, খুবই ভালো কথা। বাট এই যে এই পার্টের যে টাইম কত, এটা কি তোমার কাছে একদম ভিজুয়ালি ক্লিয়ার? এটা কিন্তু একদম ক্লিয়ার না। ক্লিয়ার হলে তো আমরা t(n) কত সেটাই বের করে ফেলতে পারতাম। বুঝতে পারছি মানে দুটার মধ্যে ডিফারেন্সটা কি? জি মিস, এটা একটা ফাংশন। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ফাংশন। মানে লেফট সাইডে আমাদের এমন একটা পার্ট এক্সিস্ট করে যেটার আসলে সলিউশন কি বা এটার অ্যান্সার কি আমরা এখন পর্যন্ত জানি না, আমরা আসলে বের করব। বুঝছো? এই হচ্ছে আমাদের রিকার্সিভ কোড আর নন রিকার্সিভ কোডের মধ্যে ডিফারেন্স। ক্লিয়ার হয়েছে একটু? জি মিস। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে আগাই। আচ্ছা, এখন আসলে যেটা পড়াবো এখানে, আচ্ছা কুইক সর্টের পার্টগুলো একদিন পরে রিভিউ করব। যেটা আমরা দেখতে চাইছিলাম সেটা হচ্ছে মাস্টার থিওরেম। প্রথমে যেটা দেখাচ্ছিলাম যে আমাদের রিকার্সিভ এই সলিউশনগুলো তিনভাবে করা যায়: ইটারেটিভ, রিকারশন ট্রি, আর একটা হচ্ছে মাস্টার থিওরেম। তো মাস্টার থিওরেম বেসিক্যালি আমার আসলে পড়ানোর তেমন কিছু একটা নাই, স্লাইডগুলো অলরেডি মানে প্রান্তিক পলদাদা খুবই সুন্দর করে গুছাই দিয়ে গেছেন। সো এটা আসলে অনেকভাবেই করা যায়। হ্যাঁ, তো আমরা যখন আসলে ইউগ্রেডে ছিলাম, তো পার্টিকুলারলি আমাদের বেশ কিছু কেস নিয়ে অনেক কনফিউশন হতো যে এখানে মানে অনেক থ্রেশহোল্ড ধরতে হতো। মানে আমার কাছে অনেক কেস ক্লিয়ার ছিল না মাস্টার থিওরেমে। বাট ভাই হচ্ছে একদম কমপ্লিটলি 6টা পার্টিকুলার কেস সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে স্লাইড বানিয়ে দিয়ে গেছে। সো বেসিক্যালি এখন আমার আসলে পড়ানোর সাইডে তেমন কিছু নাই, তোমাদের আসলে পড়ার সাইডে অনেক কিছু আছে। আচ্ছা, এত কথা কেন বলতেছি, তোমরা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা দেখাছিলাম যে একটা ফর্মুলার স্লাইড, এই যে এই স্লাইডটা। মাস্টার থিওরেম দিয়ে তুমি পার্টিকুলার কিছু টাইপের রিকারেন্স রিলেশন খুব ইজিলি সলভ করে ফেলতে পারবা। আচ্ছা, ইজিলি কীভাবে সলভ করে ফেলতে পারবা সেটা হচ্ছে যে তোমার এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে। আচ্ছা, ফর্মুলাগুলো কীভাবে ইউজ করতে হবে দেখো, তোমার 27 নাম্বার যে স্লাইডটা, 27 নাম্বার স্লাইডে হচ্ছে ফর্মুলাগুলো দেওয়া আছে। তারপর দেখো এই পরের যে স্লাইড 28 থেকে শুরু করে কত পর্যন্ত, 28 থেকে শুরু করে যে 33 পর্যন্ত যে স্লাইডগুলো আছে, এখানে সব জাস্ট দেখানো যে এই ফর্মুলাটা তুমি ইউজ করবা, ইউজ করে সামহাও এই টাইম কমপ্লেক্সিটি বের করবা কীভাবে সেটা। আচ্ছা, এখন আমাদের কোয়েশ্চেন হতে পারে যে মিস আমি এই ফর্মুলাগুলো কেনই বা মুখস্থ করবো, বা এই ফর্মুলাগুলো ইউজ করলে যে এগুলো হইতেছে সেটা আমি বুঝবো কীভাবে? খুবই ভ্যালিড একটা কোয়েশ্চেন। আচ্ছা, এটা আসলে আমাদের লাইক আন্ডারগ্র্যাডের স্কোপের মধ্যে নাই। মানে মাস্টার থিওরেমের প্রুফটা কি বা এসব পার্টিকুলার কেস হইলে আমার টাইম কমপ্লেক্সিটি কেন, মানে টাইম কমপ্লেক্সিটির চেহারা কেন এরকম হয়। সো এটা তোমরা যদি আরেকটু ডিটেলসে দেখতে চাও তাহলে দেখো স্লাইডের লাস্টে সিএলআরএসের যে বইয়ের চ্যাপ্টারগুলো দেওয়া আছে কিছু, বা মাস্টার থিওরেমের এক্সপ্লেনেশন এখান থেকে দেখতে পারো, বাট নট নেসেসারি। আমরা আমাদের আন্ডারগ্রেডে আসলে এগুলোর মানে এটার কেন কাজ করে বা এটার প্রুফটা কি এগুলো আসলে পড়িনি, আমরা জাস্ট দেখছি যে এটা কীভাবে ইউজ করতে হয়। আচ্ছা, তো এখন আমি ওইটার ক্লাসে একটু রাফলি দেখাবো। দেখো মাস্টার থিওরেম, ফার্স্টে তোমাদের পড়ানোর আগে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, সেটা হচ্ছে দুনিয়ার সব কিছু কিন্তু মাস্টার থিওরেম দিয়ে সলভ করা যায় না। কোনগুলা যায় আর কোনগুলা যায় না এইটা নিয়ে মানে একদম ক্লিয়ার আইডিয়া রাখার দায়িত্ব হচ্ছে তোমার। পুরো স্লাইডটা খুব ভালো করে পড়বা। এখানে যেমন দেখো একটা কিছু লেখা আছে টি অফ এন সমান, সামনে হচ্ছে এ ইন্টু টি অফ এন বাই বি প্লাস হচ্ছে ফাংশন অফ এন। সো এতক্ষণ পর্যন্ত যেহেতু আমরা অনেকগুলো রিকারেন্স রিলেশন দেখছি, তোমাদের এই জিনিসটা মোটামুটি ফ্যামিলিয়ার, রাইট? এই এটা কি বলো তো, ছোট হাতের এ যে স্মল এ, কতগুলো সাব প্রবলেমে ভাগ করা হয়েছে। এক্স্যাক্টলি এইটা হচ্ছে আমাদের কতগুলো সাব প্রবলেমে আমরা ডিভাইড করতেছি সেই নাম্বারটা, সেই সংখ্যাটা। আচ্ছা, তারপরে এই ছোট বিটা কি ক্যাপিটাল, সরি স্মল বি, একটা সাব প্রবলেম মানে একটা সাব প্রবলেম যদি সাইজ এন হয়ে থাকে তাহলে সেটাকে কত দিয়ে ডিভাইড করতেছি। যেমন মার্কসে আমরা এই বি এর ভ্যালু কত হইতো 2, মানে প্রত্যেকটা সাব প্রবলেমে আমরা আসলে কতটুকু পরিমাণ প্রবলেমের সাইজটা পাঠাইতাম n/2 করে। এটা হচ্ছে সেই বি। আর এই যে এই পার্টটা সবচেয়ে বেশি ট্রিকি, সেটা হচ্ছে যে ফাংশন অফ এন। ফাংশন অফ এন নিয়ে বেশ কিছু বলা আছে। ফাংশন অফ এন হচ্ছে একটা পজিটিভ ফাংশন। পজিটিভ ফাংশন মানে ফাংশন অফ এন এমন একটা ফাংশন যেটার ভ্যালু কখনো নেগেটিভ হতে পারবে না। আচ্ছা, তারপর এখানে দেখো বেশ কিছু বাংলা কথাবার্তা লেখা আছে যে প্রোভাইডস কন্ডিশন ফর সলিউশন এত এত। এটার ফর্ম হচ্ছে অর্ডার অফ n টু দি পাওয়ার কে ফর সাম কনস্ট্যান্ট কে। তারপর হচ্ছে এই যে একটা ফর্মুলা দেয়,
এই কে এর ভ্যালুটা ডিটারমাইন করার জন্য। ঠিক আছে, মানে বেসিক্যালি মাস্টার থিওরেম দিয়ে তুমি অর্ডার অফ এন টু দি পাওয়ার কে, এই কে এর ভ্যালুটা কত হবে এই জিনিসটা বের করতে পারবা। আচ্ছা, এখন ডিসক্লেমার যেটা বললাম যে সব কিছু আসলে মাস্টার থিওরেম দিয়ে করা যায় না। ধরো তোমাকে একটা রিকারেন্স রিলেশন দিয়ে বললো যে এটাকে সলভ করো, আর আগে পরে কোনো কথাবার্তা নেই। এখন তোমার আগে দেখতে হবে যে মাস্টার থিওরেম অ্যাপ্লাই করা যায় কি যায় না। যদি তুমি অ্যাপ্লাই করতে যাও তোমার আগে ভালো করে চেক করতে হবে যে এটা দিয়ে কাজ করা যাবে কিনা। যদি অ্যাপ্লিকেবল না হয় তাহলে কিন্তু মাস্টার থিওরেম অ্যাপ্লাই করতে পারবে না। যেমন এখানে হচ্ছে দেখো যে এই ফাংশন অফ এন যেটা ইজ নট অল রিকারেন্স রিলেশন ক্যান বি সলভ উইথ দ্য ইউজ অফ দ্য মাস্টার থিওরেম। যেমন টি অফ এন যদি মনোটন না হয়, যেমন টি অফ এন সমান সাইন এন, বা এখানে দেখো টি অফ এন সমান কি রিলেশনটা 2 ইন্টু টি অফ এন বাই 2, মার্চ সর্টের প্রথম পার্ট 2, তাই না, প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার এন। আচ্ছা, প্লাস যে তোমার 2 টু দি পাওয়ার এন, এই পরের যে পার্টটুকু, এই পরের পার্টটুকু কিন্তু আমাদের মানে একটু পর আমরা একটা জাস্ট ফরম্যাট দেখবো, ওই ফরম্যাটের সাথে মিলবে না। সো স্পেসিফিক একটা ফরম্যাটের সাথে না মিললে মাস্টার থিওরেম অ্যাপ্লাই করা যাবে না, এটি হচ্ছে ডিসক্লেমার। আচ্ছা, এখন সেই স্পেসিফিক ফরম্যাট হচ্ছে এই যে এইটা দেখো, টি অফ এন সমান এ ইন্টু টি অফ এন বাই 2 প্লাস এই যে এইটা, এই পার্টটুকু একটু তোমাদের ভালো করে খেয়াল রাখা লাগবে। কম্বাইন স্টেপে যদি তোমার এরকম এন টু দি পাওয়ার কে দেন হচ্ছে লগ অফ, এটা কি লগ টু দি পাওয়ার পিএন, এরকম কোনো ফরম্যাটের কিছু থাকে, এই ফরম্যাটে থাকলেই তুমি মাস্টার থিওরেম অ্যাপ্লাই করতে পারবা, আদারওয়াইজ না। আচ্ছা, এই ফরম্যাটটা আমরা একটু খাতার মধ্যে তুলে দাঁড়াও। যেটা বললাম যে আমি জাস্ট পড়াই দিয়ে যাব, মানে তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, মুখস্থ বলতে যে একটু হ্যাঁ মেমোরাইজও করতে হবে সোজা বাংলায়। আচ্ছা, মাস্টার থিওরেমের ফরম্যাট হচ্ছে টি অফ এন সমান এ ইন্টু টি অফ এন বাই বি, এটুকু পার্ট আমরা জানি। এই পরের পার্টটুকু এন টু দি পাওয়ার কে দেন হচ্ছে লগ অফ লগ টু দি পাওয়ার পি এন। ঠিক আছে, এটাতে পরে আসি। দেখো এই এক্সাম্পলটা খেয়াল করো, তোমার উপরে দেখো প্রত্যেকটা স্লাইডের উপরে যে এই ফরম্যাটটা দেওয়া, তোমাকে যখন একটা ইকুয়েশন দেওয়া হবে, যেমন এক্সাম্পলের ইকুয়েশনটা কি, এটা হচ্ছে মার্কস আউটের ইকুয়েশন। আচ্ছা, মার্কস আউটের ইকুয়েশনটা আমরা একটু লিখি। এক্সাম্পলে দেওয়া হচ্ছে আমাদের টি অফ এন সমান 2 ইন্টু টি অফ এন বাই 2 প্লাস থিটা অফ এন। এখন এই জিনিসটার সাথে আমাদের আসলে এটাকে ম্যাপ করতে হবে। ম্যাপ করার পর আমাদের চারটা ভ্যালু বের করতে হবে। চারটা জিনিসের ভ্যালু হচ্ছে তোমার এ, বি, কে, আর একটা হচ্ছে পি। আচ্ছা, এখন এটা কিভাবে করব? এটা করব হচ্ছে দেখো আমাদের ইকুয়েশনটা কি দেওয়া ছিল, টি অফ এন সমান 2 ইন্টু টি অফ এন বাই 2 প্লাস দেওয়ার পর থিটা অফ এন, যেটা দেখো থিটা অফ এনকে আমি একটু এই পার্টিকুলার এই ফরম্যাটে লিখবো, এই ফরম্যাটে। আচ্ছা, কিভাবে লিখবো? লিখবো হচ্ছে তোমার এন টু দি পাওয়ার কত বলো তো, এখানে এন টু দি পাওয়ার 1, আর যেহেতু এখানে লগের কোনো টার্ম নাই, কোনো কিছু পাওয়ার 0 মানে তার ভ্যালু হচ্ছে 1, তাই না? তাহলে এখানে লগের পাওয়ারটা হচ্ছে 0, লগের পাওয়ার 0 দিয়ে আমি এন লিখলাম। তাহলে দেখো এই ফরম্যাটের সাথে আমরা মিলাইলাম, মানে এন এর কিছু একটা পাওয়ার থাকবে আর একটা হচ্ছে লগের কোনো একটা পাওয়ার থাকবে। এটা যদি হয় তাহলে এখন দেখো যে আমাদের আসলে এর ভ্যালুটা কত বলো তো, এই এর ভ্যালুটা এই কেসে কত? 2 হবে। হ্যাঁ, তাহলে আমরা পাচ্ছি এর ভ্যালুটা হচ্ছে 2, ভালো কথা। বি এর ভ্যালু কত হবে? 2। এখান থেকে আমরা পাচ্ছি বি এর ভ্যালুটা হচ্ছে 2। আর কি কি লাগবে? কে লাগবে আর পি লাগবে। দেখো তো কে এর ভ্যালুটা কত? 1। কে এর ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে 1। আরেকটা লাগবে হচ্ছে পি এর ভ্যালু। পি এর ভ্যালু কত আসবে? 0 আসবে। পি এর ভ্যালুটা আসলে হচ্ছে 0। ব্যাস, এই চারটা ভ্যালু বের করবা। চারটা ভ্যালু বের করার পরে আমাদের কাজ হইতেছে দেখো। আচ্ছা, এখানে আসলে সব কিছু মুখস্থর কথা বললেও একটু মানে প্যাটার্ন আসছে, প্যাটার্নগুলো খেয়াল করো। আমাদের আসলে চেক করতে হবে, দেখো ইফের পরের পার্টটুকু তিনটা কেসের জন্য কিন্তু আসলে সেম। প্রথমে চেক করতেছে যে এর যে ভ্যালু সেটা বি টু দি পাওয়ার কে থেকে বেশি কিনা। যদি হয় তাহলে টি অফ এন সমান
সাম সর্ট অফ এই যে থিটা দিয়ে একটা ফর্মুলা, মানে বেসিক্যালি 1 নাম্বার কেসে আমাদের চেক করতেছে a এর সাথে b টু দি পাওয়ার k, 2 নাম্বার কেসে চেক করতেছে a আর b টু দি পাওয়ার k এদের ভ্যালুটা সেম কিনা, আর 3 নাম্বার কেসে চেক করতেছে যে a এর যে ভ্যালু এটা b টু দি পাওয়ার k এর থেকে ছোট কিনা। সো ফার্স্টে চেক করতেছে a বড় কিনা, তারপর হচ্ছে ছোট কিনা, আর 3 নাম্বার কেস সমান কিনা, আর 3 নাম্বার কেসে এর ভ্যালুটা ছোট কিনা। তো চলো আমরা একটু বের করি। হ্যাঁ, আমাদের হচ্ছে এখন লাগবে a এর ভ্যালুটা হচ্ছে 2, b টু দি পাওয়ার k, b টু দি পাওয়ার k এর ভ্যালু কত বলো, b এর ভ্যালু হচ্ছে 2, k এর ভ্যালু কত 1, তাহলে b টু দি পাওয়ার k এর ভ্যালু কত আসলো 2 আসলো। এখন আমাকে বলো a এর ভ্যালু আর এটা হচ্ছে b টু দি পাওয়ার k এর ভ্যালু, এটা কোন কেসে ফল করবে, দুটো সমান না, মানে সেকেন্ড কেস। সেকেন্ড কেস। হ্যাঁ, এর যে ভ্যালু সেটা কিন্তু b টু দি পাওয়ার k এর থেকে দেখো বেশি না, জিনিসটা হচ্ছে সমান। যদি সমান হয় তাহলে এখন দেখো আমরা কিন্তু অলরেডি দেখো 6টা কেস ছিল, 6টা কেস থেকে 3টা কেস বাদ হয়ে গেছে, হাতে আছে এখন এই 3টা কেস, মাঝখানে 3টা কেস। আচ্ছা, 2 নাম্বারের জন্য মাঝখানে যে 3টা কেস থাকে এই 3টা কেসের জন্য আমাদের কি চেক করতে হবে, এখন p এর ভ্যালুটা -1 এর সাথে চেক করব। এগেন এখন যদি কোশ্চেন করো যে মিস এগুলো মানে কেন করতেছি বা কেন কাজ করতেছে, সেটা আমাদের আসলে স্কোপের বাইরে, আন্ডারগ্র্যাডে। এটা হচ্ছে তোমার ভালো করে বুঝতে হলে এটার ওই কেন কাজ করতেছে সেটার ওই প্রুফ করতে হবে। স্যার আপাতত একটু মনে রাখে যে মানে সেকেন্ড কেসে আমরা চেক করব এই 3টা কেসে যে পি এর ভ্যালুটা বড় কিনা -1 এর থেকে, তারপর সমান কিনা, এটা হচ্ছে ছোট কিনা। তো যেহেতু আমাদের এটা এরকম সমান হয়ে গেছে, এটা হচ্ছে a ইকুয়ালস টু b টু দি পাওয়ার k, সুতরাং দিস ফলস আন্ডার কেস 2। এটুকু আমরা বুঝলাম। এখন বাকি যে পার্টটা কেস 2 এর মধ্যে আবার 3টা পার্ট ছিল, 3টা পার্ট। একটা হচ্ছে পি এর ভ্যালু -1 এর থেকে বড় কিনা, পি এর ভ্যালু সমান কিনা, অথবা পি এর ভ্যালুটা -1 এর থেকে ছোট কিনা। আচ্ছা, আমাদের একটু দেখো তো পি এর ভ্যালুটা কত ছিল, 0। 0 ছিল না? হ্যাঁ, পি এর ভ্যালু যদি আমাদের 0 থাকে, পি এর ভ্যালু 0 মানে কি, এটাকে -1 এর থেকে বড়, সমান না ছোট, কোনটা হবে? বড় হবে। পি এর ভ্যালু হচ্ছে 0, তাহলে এটা আসলে এই কেসে ফল করতেছে, -1 এর থেকে বড়। তাহলে -1 এর থেকে বড় যদি হয় আমরা আমাদের সলিউশন পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে আমাদের আসলে কেস নাম্বার 2 এর 1 নাম্বার কেস। আচ্ছা, 2 এর 1 নাম্বার কেসে দেখো, 2 এর 1 নাম্বার কেসে টি অফ এন সমান কত, একটা উইয়ার্ড ইকুয়েশন, এটা আসলে আমারও মনে থাকে না, তোমাদের মনে রাখতে হবে, কিছু করার নাই। এটা হচ্ছে থিটা অফ কত, এন টু দি পাওয়ার লগ অফ বি বেস এ, তাহলে টি অফ এন হচ্ছে থিটা অফ এন টু দি পাওয়ার লগ অফ বি বেস এ, তারপরে log to the power p plus 1 is n. আচ্ছা, তাহলে কত আসে এখন বলো, n এর ভ্যালুতে হচ্ছে log, b এর ভ্যালু কত, b এর ভ্যালু হচ্ছে আমাদের এই কেসের জন্য 2, log 2 বেস এর ভ্যালু হচ্ছে 2, তারপর ছিল log to the power p plus 1, p এর ভ্যালু কত 0, 0 plus 1, তারপর হচ্ছে n। দেখো কিছুই করতেছি না, জাস্ট ভ্যালুগুলো বসাইতেছি, মানে মেইন পার্ট হচ্ছে তোমার ইকুয়েশনগুলো মনে রাখা, কেসগুলো মনে রাখা। ইন টু দি পাওয়ার এটার ভ্যালু হচ্ছে 1, আর এখানে দেখো এটা হচ্ছে লগ অফ কত n, আলটিমেটলি থিটা অফ n লগ n। শেষ। স্টেপগুলো দেখো, স্টেপগুলো কিছু না, তোমার যে এই ফরম্যাটটা একটু মনে রাখতে হবে। ফরম্যাট আসলে এইটুকু পার্ট মনেই থাকে, পরের পার্টটুকু একটু মনে রাখতে হয় যে n এর পাওয়ারটা হচ্ছে তোমার কে আর লগের পাওয়ারটা হচ্ছে p। এই জিনিসটা কিন্তু উল্টায়ও না, মানে অনেকে যদি এখন n এর পাওয়ারে p ধরো আর লগের পাওয়ারে যদি k ধরো, এই যে এই জায়গাতে এখানে যদি তোমার k আর হচ্ছে p, এগুলো যদি অল্টার করে ফেলো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তারপর তোমাকে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেই ইকুয়েশনটাকে এই ফরম্যাটে ফেলবা, ফেলার পরে এই 4টা ভ্যালু বের করবা, বের করার পরে আমাদের চেক করতে হবে এ আর বি টু দি পাওয়ার কে কী অবস্থা, কোন কেসের আন্ডারে পড়তেছে। যদি 1 নাম্বার কেস হয়, দেখো 1 নাম্বার কেসে আর কোনো সাব কেস নেই, সরাসরি হচ্ছে এটা। 2 নাম্বার কেসের জন্য প্রত্যেকটারই প্রথম টার্ম কিন্তু 1 নাম্বার কেসের সমান, মানে এন টু দি পাওয়ার দেখো এই সেম জিনিসটা কিন্তু মানে 1 নাম্বার কেসে যেটা ছিল 2 নাম্বার কেসেও কিন্তু জিনিসটা সেম।
2 নাম্বার কেসে 1 নাম্বার যে সাবকেস আর 2 নাম্বার যে সাবকেস এগুলো একটু ডিফারেন্ট। আচ্ছা, তারপর 3 নাম্বার কেসের জন্য প্রথম দুটো দেখো n টু দি পাওয়ার কি, পরের পার্টে হচ্ছে log টু দি পাওয়ার p ইন্টু n। এগুলো একটু যেভাবে আসলে মনে রাখো ট্রেড অফ করে ভাবে একটু মনে রাখতে হবে। আচ্ছা, এইটা দেখো তাহলে আমরা ফাইনালি পাইলাম কত, n ইন্টু log n। এক্সাম্পল হিসাব করে n ইন্টু log n, এই যে t অফ n সমান n log n, এটা একটা এক্সাম্পল। আচ্ছা, এই এক্সাম্পলে দেখো এখানে হচ্ছে a এর ভ্যালু কত 3, b এর ভ্যালু হচ্ছে 2, তারপর n স্কয়ার, যেটা n স্কয়ারকে আমরা যদি এই ফরম্যাটে লিখতাম তাহলে k এর ভ্যালু কত আসতো, 2 আসতো। 2 আসতো, আর p এর ভ্যালু সে আগের মতো 0 আসতো। তারপর আবার সে হিসাব করে দেখতে এটা হচ্ছে কেস নাম্বার 3 এ তে ফল করে। হ্যাঁ, সো 3 এ তে যদি ফল করেই থাকে, 3 এ তে ফল করলে এটা হচ্ছে n টু দি পাওয়ার কে log টু দি পাওয়ার pn। আচ্ছা, তারপর n টু দি পাওয়ার কে log টু দি পাওয়ার pn, কে এর ভ্যালু হচ্ছে আমাদের কত 2, তাহলে n স্কয়ার, আর log টু দি পাওয়ার p n, p এর ভ্যালু হচ্ছে 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে তার ভ্যালু হচ্ছে 1। সো আলটিমেটলি এই t অফ n সমান কত, থিটা অফ n স্কয়ার। আচ্ছা, তারপর এটা দেখো এই জিনিসটাকে যখন আমরা লিখতে যাবো, দেখো n এর n টু দি পাওয়ার কি, এখানে n টু দি পাওয়ার কে যেটা এটা কিভাবে লিখবা, n টু দি পাওয়ার 0 দিয়ে, তাই না? কারণ এখানে n এর কোনো টার্ম নেই, বুঝছো এটা? জি মিস। তাহলে আমাদের কে এর ভ্যালু আসলে হচ্ছে 0, ভালো কথা। তারপর আবার সেই নর্মাল হিসাব নিকাশ করবা, এগুলা আশা করি পারবা। বা ট্র্যাপ, যেগুলো ট্র্যাপ হচ্ছে এইটা, ধরো একটা ইকুয়েশন দিয়ে তোমাকে জিজ্ঞেস করলো যেটা মাস্টার থিওরেমে অ্যাপ্লাই করা যাবে কিনা, আর তুমি আমাকে বলো যে এক্সাম্পল 6 যেটাই, এক্সাম্পল 6 এর সাথে উপরে যে ফরম্যাটটা দেওয়া আছে মাস্টার থিওরেমের ফরম্যাট, এই ফরম্যাট কি মিলে কোনোভাবে? ফার্স্টেই দেখো 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। আচ্ছা, আমি একটু এটা করেই দেখাই, দাঁড়াও। আচ্ছা মিস, ওই থিটার আসলে মিনিংটা কি? কোনটা? থিটা মানে আমরা তো বিগ ও নোটেশন ইউজ না করে থিটা নোটেশন ইউজ করতেছি। বিগ ও নোটেশনটা হচ্ছে আমাদের সবচেয়ে মোস্ট কেস আপার বাউন্ড দেয়, আর থিটা নোটেশনটা দেয় হচ্ছে একটা টাইপ বাউন্ড, অ্যাসিম্পটোটিক টাইপ বাউন্ড। এই জিনিসগুলো তোমাদের ক্লাস কবে, শনিবার না? জি মিস। শনিবারই মনে হয় লাস্ট ক্লাস তোমাদের, রাইট? জি মিস। এটা এই টপিক দিয়ে আমরা হচ্ছে মিডের আগে সব সিলেবাস শেষ করে দেবো, এটা আমি নেক্সট ক্লাসে দিই। আর মিস, আমাদের ল্যাবে হচ্ছে গ্রাফটা শুরু হয়েছে, হ্যাঁ, তো গ্রাফ আমরা আজকে শুরু করবো। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে 2 টু দি পাওয়ার n ক্যাপিটাল টি অফ n বাই 2 প্লাস হচ্ছে n টু দি পাওয়ার n। ও, তোমাদের ল্যাবে যে গ্রাফের অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো দেয়া, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, তারপর লিস্টে, তাই না? জি মিস। ওগুলা কিন্তু তোমাদের জাস্ট একটা ওয়ার্ম আপ হিসেবে, মানে ওটা কিন্তু থিওরির সাথে কোনো ডিপেন্ডেন্সি নাই, ওটা কিন্তু তোমরা তোমাদের মতো শুরু করে দিও। মানে তোমরা ডেটা স্ট্রাকচারে অলরেডি গ্রাফ করে আসছো না, অ্যাডজেসেন্সি জি মিস ম্যাট্রিক্স লাস্ট লিস্ট। সেমিস্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স লিস্ট, ওই তো ওই কনসেপ্টগুলোর উপর বেস করে, বুঝছো? ওটার সাথে কিন্তু থিওরির কোনো মানে রিলেশন নাই। তোমরা এই সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা পাবা ওইটা হচ্ছে তোমার বিএফএস দিয়ে, মানে ওটা 221 অ্যালগোর থিওরির উপর ডিপেন্ড করে বানানো। বাট এখন যে অ্যাসাইনমেন্টটা দেয় এটা কিন্তু তোমাদের সোললি ডিএস এর নলেজের উপর ডিপেন্ড করে দেয়া, ঠিক আছে? ওটা কিন্তু শুরু করে দিও। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কোথায় ছিলাম? হ্যাঁ, এই যে এখানে ছিলাম, দেখো। তো আমাদের ওই স্ট্যান্ডার্ড ফরম্যাটটা হচ্ছে টি অফ এন সমান এ ইন্টু টি অফ এন বাই বি প্লাস থিটা অফ এন টু দি পাওয়ার কে লগ টু দি পাওয়ার পি এন। আচ্ছা, এটাই ছিল না? হ্যাঁ, লগ টু দি পাওয়ার পি এন। এখন দেখো এই ইকুয়েশনে তুমি যদি আসলে খুব জোরাজোরি করে কোনো কিছু ইকুয়েট করতেই যাও, এর ভ্যালুটা আসলে কত আসবে বলো তো? এ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n, তাই না? এটা কি সবাই বুঝছি? জি মিস। হ্যাঁ, এই সমান যদি 2 টু দি পাওয়ার n হয়, সবসময় মনে রাখবা যে ধর তুমি একটা জিনিস দেখে বুঝতেছো না যে এটা আসলে মাস্টার থিওরেম দিয়ে করা যাবে কি যাবে না, তখন তুমি যেটা করবা এ, বি, কে আর হচ্ছে পি, এই চারটা জিনিসের ভ্যালু বের করা ট্রাই করবা, এবং সবসময় মনে রাখবা এই চারটা জিনিস সবসময় অলওয়েজ কনস্ট্যান্ট হতে হবে। এটা যদি কনস্ট্যান্ট না হয়, মানে এগুলা ইকুয়েশন বের করলাম, বের করার পর রাইট সাইডে দেখলে যে এরকম এন শুদ্ধ একটা টার্ম চলে আসছে, তখনই বুঝবা এই কেসে আর মাস্টার থিওরেম অ্যাপ্লাই করা যাবে না। বুঝতে পারছি?
যেমন ধরো এটাকে আমরা সামনে যদি আরেকটু করি, লাইক এন টু দি পাওয়ার এন। এন টু দি পাওয়ার এন মানে কি? এন টু দি পাওয়ার এন মানে তোমার এখানে কে এর ভ্যালু কত আসবে? এন। দেখো কে এর ভ্যালু কিন্তু একটা কনস্ট্যান্ট হওয়ার কথা ছিল এখানে, কে এর ভ্যালু, বাট আমাদের আসছে কত? এন, একটা ভ্যারিয়েবল। হ্যাঁ, তো এই সব কেসগুলোতে মাস্টার থিওরেম আসলে তোমাকে কোনো মানে ক্লোজড ফর্মুলা দিবে না, ঠিক আছে? তখন তোমার এইভাবে লিখতে হবে যেটা এরকম ফর্মেটে নাই, সো ফর্মেটে না থাকার জন্য সলভ করা যাচ্ছে না। আচ্ছা, তারপরে হচ্ছে এটা কি, এটাতে হচ্ছে জেনারেল থিওরেম এটা হচ্ছে সলভ করা যাবে না, আবার সলভেবল বলে অ্যাডভান্স ভার্সন। আরেকটা দেখাতে চাইছিলাম, এটা মানে ফার্স্টের দিকে ছিল। দাঁড়াও। আচ্ছা না, এই যে এখানে, হুম, এটা তো মনে হয় দেখাছিলাম ফার্স্টে, তাই না? এই যে টু অফ টি এন বাই টু, এখানে এ এর ভ্যালু পাবা, বি এর ভ্যালু পাবা, তারপর হচ্ছে টু টু দি পাওয়ার এন। সো দেখো এই টু টু দি পাওয়ার এন জিনিসটাকে তুমি কিন্তু এই ফর্ম্যাটে কখনো ফেলতে পারবে না। মানে টু টু দি পাওয়ার এন জিনিসটা কি, একটা এক্সপোনেনশিয়াল টার্ম, বাট তোমার এখানে আসলে টার্মগুলো কিরকম, এন টু দি পাওয়ার সাম সর্ট অফ কে, আর হচ্ছে লগ টু দি পাওয়ার পি, তারপর হচ্ছে এন। সো এটা যদি হয় তোমার কিন্তু এইটাকে মানে এটাকে আবার এন স্কোয়ার ভাবার কিন্তু কোনো রিজন নেই, তোমরা উল্টাপাল্টা করে এখানে আবার কে এর ভ্যালু টু লিখে দাও। সো যেটা বললাম যে এই জিনিসগুলো একটু সাবধান। আচ্ছা, এই পর্যন্ত যদি হয় তাহলে লাস্ট স্লাইডের মধ্যে তোমাদের যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে এগুলো একটু খুলে দেখো অ্যাটলিস্ট যে কীভাবে কী করা। তারপরে মাস্টার থিওরেম এক্সপ্লেনেশন, এটা কি? আচ্ছা, জিএফজি থেকে একটা লিঙ্ক প্রোভাইড করা আছে, এটা পড়ে নিও নিজেরা। আচ্ছা, এই পর্যন্ত কি কোনো কোয়েশ্চেন আছে? স্লাইড নিয়ে। আচ্ছা, কোয়েশ্চেন যদি তাহলে না থাকে, বেসিক্যালি তোমাদের যেটা করতে হবে তোমাদের নিজেদের পড়া লাগবে। 27 নম্বর স্লাইড, এটা একটু তোমাদের নিজেদের দেখে রাখা লাগবে আর কি। আচ্ছা, আর আমার যেটা সাজেশন নাকি, যে যদি কোনো একটা কিছু মাস্টার থিওরেমের ফরম্যাটে পড়ে মাস্টার থিওরেম দিয়ে সলভ করবা, বা সেটা যদি না পড়ে তাহলে তোমার রিকারেন্স রিলেশন দিয়ে করা ট্রাই করবা। আচ্ছা, আরেকটা হ্যাঁ মনে পড়ছে, একটা জিনিস দেখাতে চাইছিলাম, সেটা হচ্ছে কেউ কি আমাকে একটু বলতে পারবা যে এইটাকে আসলে মাস্টার থিওরেম দিয়ে সলভ করা যাবে? না মিস। এটাকে তোমরা ভুল করো বলতে কি, মানে খুব জোরাজোরি করে তোমরা হচ্ছে দেখো মানে জিনিসটা কিন্তু খুবই সিম্পল, রাইট? মাঝখানে টার্মটা না থাকলে কিন্তু হয়ে যেত, জীবন সুন্দর ছিল। এখানে এর ভ্যালু 1 আসতো, বি এর ভ্যালু আসতো 3, আবার এখানে দেখো এখানে এর ভ্যালু 1 আসতো, বি এর ভ্যালু কিছু একটা আসতো, 3/2 আসতো। বাট কাহিনী হতেছে যখন এই দুটো জিনিস একসাথে পড়ছে এটা কিন্তু তোমার ওই জেনারেল ফরম্যাটের সাথে মিলতেছে না। নিচেরটা কিন্তু করা যাবে, দেখো নিচে কিন্তু ওই যেরকম এর ভ্যালু 3 পাচ্ছ, বি এর ভ্যালু 4 পাচ্ছ, তারপর এখানে ওই কে পি দুটোর ভ্যালু ঠিকঠাকভাবে পাবা। বাট ফার্স্ট এটা কিন্তু জোড়াজোড়ি করে মাস্টার মানে মনে রাখবা কখনো জোড়াজোড়ি করে মাস্টার থিওরেম অ্যাপ্লাই করা যাবে না। অনেকে এটাকে সামহাও কিছু একটা করো, কিছু একটা করে কি করো, টি অফ এন কে সমান লিখো হচ্ছে ফার্স্টে টি অফ এন বাই 3 প্লাস সি এন, তারপর আবার টি অফ এন ইকুয়ালস টু ফার্স্ট টার্মটাকে বাদ দিয়ে দাও, টি অফ 2 ইন্টু এন বাই 3 প্লাস হচ্ছে সি ইন্টু এন। এখন এইরকম কেস যদি আসলে এভাবে লিখো, লিখে যদি কিছু একটা করে টোরে মানে জোড়াজোড়ো করে মাস্টার থিওরেম অ্যাপ্লাই করো, লাস্টে যোগ টোগ করে দাও, মানে ওগুলো কিন্তু আসলে গ্যারান্টেড না। যেটা বললাম যে তুমি তোমার মন মতো ইউজ করতে পারবে না, কারণ এটা কেন কাজ করতেছে সেটার পেছনে একটা ফর্মুলা এক্সিস্ট করে, সেটার পেছনে একটা ইনটিউশন আসছে, সেটার একটা মানে সলিড প্রুফ আসছে। সো তুমি যখন এরকম কোনো কিছু অ্যাজিউম করতে যাবা তখন কিন্তু এটা সবসময় ঠিকঠাকভাবে কাজ করবে গ্যারান্টেড না। সো আগে ডিসক্লেমার দিয়ে রাখলাম যে যেই ফরম্যাটগুলো মাস্টার থিওরেমের সাথে যাবে না সেগুলো কিন্তু আসলে মাস্টার থিওরেম অ্যাপ্লাই করা যাবে না, সলভ করতে পারবে না। ধরো এই কোয়েশ্চেনটা দিয়ে তোমাকে বললো সলভ করো, তুমি জোড়াজোড়ি করে মাস্টার থিওরেম দিয়ে সলভ করলে তাহলে কিন্তু 0 পাবা। বুঝতে পারছি? এটা কিন্তু ইটারেশন দিয়েও করা যাবে, মানে সাবস্টিটিউশন মেথড দিয়েও করা যাবে, বাট খুবই উইয়ার্ড একটাই আসবে, মানে অনেক লেন্দি হয়ে যাবে। এটার বেস্ট সলিউশন হচ্ছে রিকারশন ফ্রি মেথড। সো তিনটা মেথডই আসলে নিয়ে আইডিয়া থাকা লাগবে, কারণ এক্সামে যেটা আসবে সেটা দেখা যাবে যে হয়তো বাকি দুটো মেথড দিয়ে করা যেতেছে না, একটা পার্টিকুলার মেথড দিয়ে খুব ইজিলি করা যায়।
ঠিক আছে? আচ্ছা, তো এটাও আসলে মাস্টার থিওরেম সলভ করা যাবে না। মিস এখানে রিকারশন ট্রিতে হচ্ছে 2/3 ওই পার্টটা কি নেব, মানে লংগেস্ট হ্যাঁ ট্রির জন্য? লংগেস্ট ট্রির জন্য দাঁড়াও, একটা পার্ট হচ্ছে ভাগ হচ্ছে কত দিয়ে? ভাগ হচ্ছে 3 3। দিয়ে। আচ্ছা, আরেকটা পার্টে ভাগ হচ্ছে তোমার কত দিয়ে? 3/2 না? 2/3 না? ও সরি, 3/2, হ্যাঁ। হ্যাঁ, এনটাকে So, সামনে নিয়ে আসলে এন ডিভাইডেড বাই আসলে কত? 3/2, মানে হচ্ছে এন ডিভাইডেড বাই কত? 1.5। দ্যাট মিনস তুমি হচ্ছে ব্রেডগুলাকে ডে ওয়ানে কত 3/1 রাখতেছো। আচ্ছা, 3/1 এইসব কাহিনী এত কিছু না করে জাস্ট ক্যালকুলেটরে হিসাব করবা। তুমি হচ্ছে কি করতেছো, 3/1 রাখতেছো। দ্যাট মিনস তুমি 33% ব্রেড রেখে দিচ্ছ। আর তোমার ফ্রেন্ড কি করতেছে বলো তো? কত ভাগের কত ভাগ রাখতেছে? আহ, ওটা কি 2/3 ইন্টু n তোমার রাখতেছিল। এটা ছিল হচ্ছে কত? এন এর সাথে কত ছিল? 1/3। হুম। আর এখানে এন এর সাথে কত? 2/3। 2/3। আচ্ছা, সো এন এর সাথে যদি তোমার 2/3, দ্যাট মিনস ও হচ্ছে কত? 66% কি করতেছে? রাখতেছে, বাকিটা খেয়ে রাখছে, ফেলতেছে। হ্যাঁ, তাহলে খেয়ে আসলে ফেলছে। তাহলে ও কিন্তু বেশি দিন সার্ভাইভ করবে, তাই না? তুমি আগে মরে যাবে। সো ও যেহেতু সার্ভাইভ করবে, তাহলে ওর ব্রাঞ্চটাই বেশি দূর পর্যন্ত কন্টিনিউ করবে। হ্যাঁ, তাহলে আমাদের এই ব্রাঞ্চটাকে দেখাতে হবে। যেটা যেটা 0.66 আসছে ওইটা। হুম 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 মানে সিম্পলি চিন্তা করো যে তোমার লাইক n/3 বড় নাকি তোমার n/1.5 বড়। ভগ্নাংশের হর যেটা মানে ছোট হয়, সেই ভগ্নাংশটা কি বড় হয় না? জি মিস। সো আলটিমেটলি আমাদের এই সেকেন্ড টার্মটাই কিন্তু বড়। তো এই ব্রাঞ্চটাই আসলে বেশি দূর পর্যন্ত এক্সিস্ট করবে। সো তুমি এটাকে হচ্ছে আর ওরকম এক্সপ্যান্ড করার দরকার নেই, লিখে দিবা যেটা হচ্ছে আগে রাই আউট করবে, বাট এটা অনেক দূর পর্যন্ত যাবে। তারপর হচ্ছে লগারিদমের বেস, মানে লগারিদমের যে বেস থাকবে, বেসে দেখবা যে 1.5 টাইপের কিছু একটা আসে। ঠিক আছে? বাট এটা হচ্ছে বেশি দূর পর্যন্ত যাবে, ঠিক বলছো। আচ্ছা, এই স্লাইড নিয়ে আর কোনো কোশ্চেন আছে কারোর, বা তিনটে মেথড নিয়ে? আচ্ছা, যদি না থাকে আমরা তাহলে এখন আরেকটা টপিকে যাই, সেটা হচ্ছে নামটা পড়েন সবাই। কারাতসুবা অ্যালগরিদম। হুম, আমি ভাবতাম উনি জাপানিজ, বাট পরে দেখেছিলাম উনি হচ্ছে মনে হয় রাশিয়ার। আচ্ছা, কারাতসুবা মাল্টিপ্লিকেশন, এটা আসলে 1960 সালের দিকে আবিষ্কৃত। কারাতসুবা মাল্টিপ্লিকেশন। আচ্ছা, পরের পার্টটা কি কি পড়ছো? ফার্স্ট ইন্টিজার মাল্টিপ্লিকেশন। আচ্ছা, মানে বুঝতেছো যে মাল্টিপ্লিকেশনকে সামহাও আমরা কোন একটা স্মার্টার ওয়েতে একটু ফাস্ট ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, তোমাদের ওই গ্রোথ ফাংশন পড়ানোর সময় বা ক্লাসে একদম ফার্স্টের দিকে, মানে আমাদের কোর্সের একদম ফার্স্টের দিকে প্রবাবলি বলছিলাম যে মাল্টিপ্লিকেশন বা ডিভিশন বলো, এই সার্কিটগুলো কিন্তু মানে তুমি আসলে একটা কোডের মধ্যে দেখতেছো যে একটা কোডের মধ্যে একটা যোগ হচ্ছে, বিয়োগ হচ্ছে, গুণ হচ্ছে, ভাগ হচ্ছে। লাইক তোমার কাছে মনে হতেছে যে সবগুলোই আসলে লাইক মানে প্রত্যেকটা তো প্রিমিটিভ অপারেশন, তাই না? একটা প্লাস হচ্ছে, একটা মাল্টিপ্লিকেশন হচ্ছে, একটা ডিভিশন হচ্ছে। সবগুলোকে তুমি মানে কখনো কোড করার সময় মনে হয় না যে আমি একটা মাল্টিপ্লিকেশন লিখতেছি, এটা আসলে মাল্টিপ্লিকেশনের জন্য আমার টাইমটা একটু বেশি লাগবে প্লাসের থেকে। মানে এটা কখনো মাথায় আসে নাই বা আমাদের আসলে আসে না। বাট তোমরা যখন কম্পিউটার আর্কিটেকচার করতে যাবা, তখন আসলে দেখবা যে এইসব মাল্টিপ্লিকেশন বলো বা ডিভিশন বলো, মানে এগুলার সার্কিট কিন্তু মানে সিগনিফিকেন্টলি কমপ্লেক্স অ্যান্ড হার্ডার। মানে ধরো যে তুমি যদি কম্পিউটারকে একটা মানে অ্যাডিশন করতে দাও, একটা মাল্টিপ্লিকেশন করতে দাও, দুইটার টাইম ডিফারেন্সটা তুমি বুঝতে পারবে না। বাট তুমি ধরো যে একটা লাইক সেম কম্পিউটারকে 10⁶ সংখ্যক মানে অ্যাডিশন 10⁶ না, আরও বেশি, ধরো 10⁸ সংখ্যক মাল্টিপ্লিকেশন করতে দিলাম আর হচ্ছে অ্যাডিশন করতে দিলাম। সো এটা করলে তখন আসলে দেখবা যে একটা সিগনিফিকেন্ট টাইমের ডিফারেন্স দেখতে পারবা। হুম, দুটাতেই আসলে প্রিমিটিভ অপারেশন, দুটাতেই আসলে অর্ডার অফ ওয়ান নোটেশনে কাজ করে, মানে a ইকুয়ালস টু b ইন্টু সি, আর এটা হচ্ছে a ইকুয়ালস টু b প্লাস সি। মানে দুইটা লাইনেরই কিন্তু অর্ডার অফ ওয়ান টাইম। বাট দিন শেষে তোমার হার্ডওয়্যারে যখন জিনিসগুলো যাইতেছে, হার্ডওয়্যারে কিন্তু মাল্টিপ্লিকেশনের সার্কিটটা খুব মানে ডিফিকাল্ট আর কি। হ্যাঁ,
বা কমপ্লেক্স। এটা এখন তো অনেক ফাস্টার হয়, বাট আগে আরও কমপ্লেক্স ছিল। তো যেটা বললাম সামারি হচ্ছে যে মাল্টিপ্লিকেশন আসলে একটা কস্টলি অপারেশন। তো এই কস্টলি একটা অপারেশনকে আসলে কীভাবে একটু ফাস্টার ওয়েতে ক্যালকুলেট করা যায় সেই জিনিসটা এই দিয়ে গেছে হচ্ছে গারাস্তোবা। এটা নিয়ে আসলে অনেক আগে থেকেই রিসার্চ হইতো যে মানে যেই অপারেশনগুলো একটু কস্টলি সেগুলোকে কীভাবে একটু কমানো যায় বা মিনিমাইজ করা যায়। আচ্ছা, এটা আসলে বেসিক কনসেপ্টটা খুবই সিম্পল। তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করে দিব। তোমাদের কাজ হচ্ছে এই ব্লগটা একটু পড়া। ব্লগের মধ্যে ইন ডিটেলসে সব কিছু লেখা আছে যেটা কীভাবে কাজ করে। তাই আমি আসলে এই ব্লগটা থেকেই দেখাই, মানে স্লাইডে থেকে আমার কাছে মানে ব্লগে একটু ডিটেলসে লেখা আছে সব কিছু। আচ্ছা, আমরা যে ছোটবেলায় গুণ করতাম এই জিনিসগুলো কিভাবে গুণ করতাম মনে পড়ে? এই জিনিসটা আমরা কিভাবে গুণ করতাম? ফার্স্টে 8-এর সাথে 4 গুণ করতাম, রাইট? ধরো আমরা যদি দুটো সংখ্যা গুণ করতাম এরকম 1 2 3 ইন্টু 4 5, কি করতাম? এখানে n1 হচ্ছে, আচ্ছা কারাস্তবা মাল্টিপ্লিকেশন নিয়ে যখন কথাবার্তা হইতেছে n এর যে ভ্যালু, n কিন্তু তোমরা অনেক সময় চিন্তা করো n হচ্ছে নাম্বার অফ ইন্টিজার বা সামথিং। n কিন্তু আসলে আমাদের কি বলবো, লেন্থ বলো অর নাম্বার অফ ডিজিটস, মানে একটা সংখ্যার মধ্যে কয়টা ডিজিট আছে সেটার ভ্যালু হচ্ছে n। এখন আমাকে n1 হচ্ছে এই ফার্স্ট নাম্বারে কতগুলো ডিজিট এক্সিস্ট করে, 3টা। সেকেন্ড নাম্বারে ডিজিট আছে কয়টা, 2টা। আচ্ছা, তো যাই হোক ছোটবেলা আমরা যেভাবে গুণ করতাম 3 5 15 5, হাতে থাকলো 1, 5 2 10, 5 ওকে 5। তারপর এখানে কি করতাম, একটা 0 বসাই দিতাম। 0 বসাই দিয়ে 3 4 12 2, হাতে থাকলো 1, 4 2 8 1 9, 4 ওকে 4। আচ্ছা, এখানে 0টা কেন বসাইতাম কেউ বলতে পারবা? এখন তো বড় হয়েছে, এখন একটু চিন্তা করো। মানে মিস ওইটা দশকের ঘর নিয়ে কাজ করছি আর এটা এককের ঘর ছিল। হ্যাঁ এক্স্যাক্টলি। দেখো আমরা যখন 4 দিয়ে আসলে গুণ করতেছি, মানে 4 দিয়ে তো খুব ইজিলি গুণ করতেছি, ভালো কথা, বাট এই 4 কিন্তু আসলে 4 না, তাই না? 45কে আমরা যদি ভেঙে লিখতাম কি হতো, এটা হচ্ছে 40 প্লাস 40 5। প্লাস 5। 40 প্লাস 5, দ্যাট মিনস তোমার সাথে আসলে 123-এর সাথে গুণ করতেছো 40 প্লাস 5। এখন এটা যদি হয়, এটা মানে তোমার আসলে 123-এর সাথে গুণ করতে হচ্ছে 40 প্লাস 123-এর সাথে গুণ করতে হচ্ছে 5। সো দেখো এই জিনিসটাকে আমরা যখন গুণ করব, আমরা কি তখন জিরোটাকে হিসাবে ধরতাম? জিরোটাকে ব্লাইন্ডলি আগে বসাই দিতাম, তারপর যে ভেতরের এই 4 আর হচ্ছে 123 এগুলার এনে কাজ করতাম। এখানেও আলটিমেটলি তাই করতেছি, 123-এর সাথে আমরা 4 গুণ করে এই জিনিসটা লিখতেছি, বাট এই যে ব্লাইন্ডলি যে জিরোটা থাকে সেটা এখানে আগে থেকে বসাই দিলাম। আচ্ছা, তো যাই হোক এখন আমাকে কেউ একটু বলো যে এনকে আমরা যেভাবে ডিফাইন করছি, এই যে এনকে আমরা কীভাবে ডিফাইন করলাম? নাম্বার অফ ডিজিট দিয়ে। তাহলে আসলে নাম্বার অফ ডিজিট দিয়ে যদি ডিফাইন করি, আমরা যে এই প্রসিডিউরের মধ্যে গুণ করতেছি এইটার আসলে টাইম কমপ্লেক্সিটি কত এন এর রেসপেক্টে? এটা একটু চিন্তা করো। এন হচ্ছে আমাদের নাম্বার অফ ডিজিট। আচ্ছা আমি আরেকটু সহজ করে দিই, সেটা ধরো হচ্ছে n1 ইন্টু n2 হবে না? হ্যাঁ n1 ইন্টু কিন্তু n2। বাকিটা কি বুঝছো? না Yes. বুঝলে বলো। দেখো এখানে কি হইতেছে, তুমি ফার্স্টে এই ডিজিটটার সাথে প্রত্যেকটাকে গুণ করতেছো, তারপর এটার সাথেও প্রত্যেকটাকে আবার গুণ করতেছো, আবার এটার সাথে সবাইকে গুণ করতেছো। একটা বাবল সর্টের মতো ভাইবস পাচ্ছ না? এটার সাথে সবাইকে গুণ করতেছো বসে বসে, আবার এটার সাথে প্রত্যেকটাকে গুণ করতেছো। তাহলে আসলে কি হচ্ছে, আমাদের অর্ডার অফ এন স্কোয়ার। আমরা ছোটোবেলায় যেটা শিখে আসছি। এখন অর্ডার অফ এন স্কোয়ারটা কি আমাদের একটু ইমপ্রুভ করবে কারাতসুবা মাল্টিপ্লিকেশন। আচ্ছা ও আসলে কি করে একটু দেখো। ও যেটা করবে, ফার্স্টে আমরা সিম্পলিসিটির জন্য আপাতত ধরে নিচ্ছি যে আমাদের কাছে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে এদের লেন্থ হচ্ছে সেম। এখানে ফার্স্ট নাম্বারটা হচ্ছে 1 2 3 4, সেকেন্ড নাম্বারটা হচ্ছে 5 6 7 8। এটা যদি হয়, এইটা হলে আমরা যেটা ফার্স্টে করব, দেখো এখানে নাম্বার অফ ডিজিট কত, ফার্স্ট এটার জন্য 4, পরেরটার জন্য নাম্বার অফ ডিজিট কত, এন এর ভ্যালু 4।
আচ্ছা, সেটা যদি হয় আমরা একদম মাঝখান থেকে মাঝ বরাবর স্প্লিট করলাম। সো এই স্প্লিটটা যে আমরা করলাম, দেখো এটা হচ্ছে তোমার ব্লু রিজিয়ন আর এটা হচ্ছে গ্রিন রিজিয়ন। স্প্লিট করার পরে আমরা একটু নাম দিই। হ্যাঁ, নাম হচ্ছে, দেখো এই ডাব্লিউর ভ্যালুটা কত, 12। ডাব্লিউর ভ্যালু 12 বলতে ফার্স্টে যে নাম্বারটাকে আমরা মাঝ বরাবর স্প্লিট করলাম, এটা ব্লু রিজিয়নে কতটুকু পোর্শন পড়ছে, এটা হচ্ছে 12। এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 34। 34 বলতে ফার্স্ট যে নাম্বারটা ছিল সেই নাম্বারের লাস্টের এই পোর্শনটুকু 34। সো এটা হচ্ছে আমাদের ডাব্লিউ, এটা হচ্ছে এক্স, তারপর এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড। জাস্ট আমরা কি করলাম, ধরে নিচ্ছি যে যে দুইটা নাম্বার আমাদের গুণ করতে হইতেছে সেটাকে আমরা মাঝ বরাবর স্প্লিট করলাম। স্প্লিট করার পরে এই স্প্লিটে যে পার্টটুক পড়তেছে সেটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড। আচ্ছা, এখন আমি যদি এই জিনিসটাকে এইভাবে লিখতে চাই, তোমাকে অ্যাগ্রি করো কিনা একটু বলো। আমি যেভাবে ডিফাইন করলাম সেইভাবে আসলে তোমার 1 2 আচ্ছা, ফার্স্ট নাম্বারটাকে আমি যদি বলি যে ফার্স্ট নাম্বারটা ইকুয়ালস টু, মানে 1 2 3 4 ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস এক্স, এটাকে সবে অ্যাগ্রি করবা? না মিস। দেখো 1 2 তারপর হচ্ছে 3 4, এটাকে আমি লিখলাম মানে ডাব্লিউ। ওইটাকে মিস স্ট্রিং হিসেবে যদি নেই তাহলে এগ্রি করবো, বাট তাছাড়া না। না না না, স্ট্রিং না, স্ট্রিং না, এগুলো সব কিন্তু ইন্টিজার। ধরো যে ডাব্লিউ এক্স ওয়াই জেড, এরা সবাই হচ্ছে ইন্টিজার। এখন তাহলে বলো অ্যাগ্রি করবা? না মিস। অ্যাগ্রি কিন্তু করা যাবে না। কেন? ডাব্লিউটাকে আমরা জাস্ট নিচ্ছিলাম এই প্রথম পোর্শনটুকু হিসেবে, বাট এই ডাব্লিউ কিন্তু আসলে 12 না। ডাব্লিউ আসলে কত, মানে ডাব্লিউর মিনিংটা কত বলো তো? 1200। 1200, এটা কি সবাই বুঝছি? কারোর কোনো কনফিউশন আছে এখানে? মানে ডাব্লিউ কিন্তু অ্যাকচুয়ালি 1200। আচ্ছা, 1200 বলতে মিস 1200-র এই দুটো ডিজিট আসলে মানে কি? এই দুটো ডিজিট আসলে কি বলতো? আমাদের লেন্থ যদি হয়ে থাকে এন, তাহলে এটা আসলে ডাব্লিউ, মানে 12 ইন্টু 10 টু দি পাওয়ার এন বাই 2। আচ্ছা, এটা আমরা পরে বুঝবো, বাট এই 12 মানে যে আসলে 12 না, 12 মানে আসলে 1200। হ্যাঁ, বাট আমরা আপাতত 1200-র ওই দুটো জিরোকে ইগনোর করে সিম্পলিসিটির জন্য ওই হিসাবগুলো আমরা পরে করবো। আমরা আপাতত জাস্ট এই যে মানে সোফার কিন্তু কিছু করি নাই, দুইটা নাম্বার নিয়েছিলাম, মাঝখান থেকে স্প্লিট করছি, এটা ডাব্লিউ এক্স ওয়াই জেড, এভাবে আমরা রিনেম করে নিলাম। আচ্ছা, রিনেম যদি এখন করি একটু দেখো যে আমাদের সেম জিনিসটাই, এই যে 12 কত ছিল, ডাব্লিউ ছিল। সো ডাব্লিউটাকে আমরা এখন এখানে লিখলাম ডাব্লিউ এক্স, তারপর হচ্ছে ওয়াই আর জেড। এই যে ডাব্লিউ এক্স আর এই পাশে হচ্ছে ওয়াই জেড, এভাবে আমরা লিখলাম। আচ্ছা, এখন দেখো এটা যদি আমরা লিখে থাকলে মানে এই 12 13 14 এগুলো কিছু না, এখন সব আমাদের হাতে ডাব্লিউ আছে, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। কোনটার মিনিং কি আমরা জানি, তাহলে আমাদের মানে এখান থেকে আমরা মাল্টিপ্লিকেশনটা কিভাবে করতাম বলো তো? জেড এক্স হ্যাঁ, আর হচ্ছে ওখানে দাও। জেড ওয়া জেড ডাব্লিউ। আচ্ছা, আমরা একটু আবার লিখি। হ্যাঁ, আমরা যদি এখন একটু লিখি, সেটা হচ্ছে তোমার ডাব্লিউ ছিল, এক্স ছিল, ওয়াই ছিল, জেড ছিল। সো এটাকে গুণ করলে দেখো, ফার্স্ট আমরা কি করতাম, জেড এর সাথে আসলে এক্সটাকে গুণ করতাম, তাই না? এই পাশে হচ্ছে তোমার এন বাই 2 সংখ্যক ডিজিট, এখানে হচ্ছে এন বাই 2 সংখ্যক ডিজিট। আচ্ছা, এক্স এর সাথে আমরা যদি আসলে জেড কে গুণ করি, কোনো কিছু কি স্কেল করতে হবে? স্কেল করতে হবে না। আবার হ্যাঁ করে তোমরা যারা খাতা কলম নিয়ে বসছো, এটা সাথে সাথে একটু করতে থাকতে পারো। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা এক্স এর সাথে গুণ হবে আমাদের জেড, গুণ হলো। এইবারে দেখো জেড এর সাথে গুণ হবে কে, ডাব্লিউ, মানে আমরা ছোটবেলায় যেরকম গুণ করতাম ওটাই করতেছি এখন পর্যন্ত, নতুন কিছু শিখি নাই। এক্স এর সাথে ফার্স্টে জেড কে গুণ করলাম, আর হচ্ছে ডাব্লিউর সাথে জেড কে গুণ করলাম। এখন আমাকে বলো যে ডাব্লিউর সাথে যখন জেড কে গুণ করতেছি, তোমার হচ্ছে কত, ডাব্লিউ ইন্টু জেড। ডাব্লিউর ভ্যালু ছিল কত, 12, আর জেড এর ভ্যালু ছিল হচ্ছে 78। তোমরা একটু বলো, 12-র সাথে আমরা যখন 78কে গুণ করতেছি, সেটাকে আমরা সরাসরি যোগ করবো নাকি একটু কিছু স্কেল করতে হবে বা শিফট করতে হবে বা এক্সট্রা কিছু গুণ করতে হবে? দুইটা শূন্য থাকতে হবে, 1200 হতে হবে। এক্স্যাক্টলি,
দেখো যখন আমরা এই ডাব্লিউর সাথে এই এক্সটাকে আমরা যখন তোমার গুণ করতেছি, দাঁড়াও, ডাব্লিউর সাথে ডাব্লিউর সাথে জেড, এই যে এখান থেকে ডাব্লিউ আর হচ্ছে এখান থেকে জেড, এদেরকে আমরা যখন গুণ করলাম, গুণ করার সময় কিন্তু জেড তো রাইট সাইডই আছে, ভালো কথা, 78 মানে 78 এক্সাম্পলের সাথে মিলাও, বা ডাব্লিউর ভ্যালু ছিল হচ্ছে 12, এই 12 মানে কিন্তু 12 না, 12 মানে হচ্ছে 1200, হ্যাঁ। সো এই ডাব্লিউ মানে আসলে ডাব্লিউ ইন্টু 10⁻, এই পাশে মানে যেই কয়টা ডিজিট ছিল সেই কয়টা জিরো। তাহলে আমাদের আসলে এই জিনিসটা কিভাবে লেখা উচিত, ডাব্লিউ জেড ইন্টু 10⁻n/2। দেখো এখানে ওই কাজটা করছে। আচ্ছা এখানে আসলে n/2 না, এখানে সরাসরি 2 লিখছে, আমরা তাহলে 2 লিখি আপাতত। আচ্ছা তাহলে এখানে দেখো ডাব্লিউর সাথে জেড গুণ করলাম, শিফট করতে হবে হচ্ছে কত দিয়ে, n/2 দিয়ে, এটা গেল। তারপর দেখো ওয়াই এর সাথে এক্স এর গুণ হচ্ছে, এখন দেখো ওয়াই এর সাথে আমরা যদি এক্স এর গুণ করি, এক্স আর ওয়াই মানে যে এই 34 আর হচ্ছে 56, সো 34 তো রাইট সাইডে আছে, ভালো কথা, 56 কি আসলে 56 নাকি 5600? 5600। 5600। তাহলে দেখো আমাদের আসলে এখানেও কিন্তু ওই আগের মতোই সেম কেস, এই দুটো জিনিস গুণ করে আমাদের সাথে আবার এই 10 স্কোয়ার দিয়ে একটা এক্সট্রা গুণ লাগবে। আচ্ছা তারপরে কত, তোমার ডাব্লিউর সাথে ওয়াই গুণ হচ্ছে, ডাব্লিউর সাথে ওয়াই গুণ এক্সাম্পল থেকে দেখো 12 আর 56 গুণ হইতেছে, বাট দুটা কি গুণ হয়ে সরাসরি যোগ হবে না কি করতে হবে, 12 যখন গুণ আবার হচ্ছে, গুণ হ্যাঁ করতে। হ্যাঁ 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 12 যখন গুণ হচ্ছে, 12 কিন্তু মনে মনে মানে ডান দিকে কয়টা শূন্য আছে, দুইটা। 56 দিয়ে যখন গুণ হচ্ছে, 56 কিন্তু মনে মনে ডান দিকে কয়টা শূন্য আছে, দুইটা। সো আলটিমেটলি আমাদের কত দিয়ে গুণ করতে হবে এটাকে, 10⁻4 দিয়ে। দেখো এই লাইনটাকে সবাই বুঝছি, এখানে কোনো কোশ্চেন আছে কারো? মিস, হুম, ফর্মুলার n/2 এটা কি? ফর্মুলার n/2 হচ্ছে, আমি এই যে ওরা যেটাকে 2 লিখতেছে, হুম, এই 2টা হচ্ছে তোমার এই যে এই রাইট সাইডে মানে এই গ্রিন রিজিয়নে তোমার নাম্বার অফ ডিজিট কত সেইটা, মানে টোটাল মানে তোমার ডাব্লিউ এই পোর্শনটাতে আর হচ্ছে এক্স এই পোর্শনটাতে। যেমন ধরো এখান থেকে দেখাই, কোনো একটা পার্টিকুলার নাম্বারের জন্য সেই নাম্বারে কয়টা ডিজিট আছে সেটা হচ্ছে আমাদের এন। যেমন এখানে দেখো 1 2 3 4, এটার জন্য তাহলে এন এর ভ্যালু কত আসবে, 4 আসবে, মানে পুরো নাম্বারটাতে নাম্বার অফ ডিজিট কয়টা, 4টা না, 1 2 3 4 5 6 7 8, এখানে আসলে এন এর ভ্যালুটা কত এই নাম্বারটার জন্য, 4। সেটা যদি হয় তাহলে দেখো মানে তোমার এখানে একটা সংখ্যার মধ্যে নাম্বার অফ ডিজিট হচ্ছে 4টা, সেখান থেকে তুমি মাঝ বরাবর স্প্লিট করছো, তাহলে রাইট সাইডেও কয়টা গেছে, 2টা, লেফট সাইডেও ডিজিট গেছে হচ্ছে 2টা। এখন রাইট সাইডে যদি আমাদের ডিজিট থাকে 2টা, তাহলে এই 12 মানে আসলে কি, 12 ইন্টু 10 স্কোয়ার। আচ্ছা তুমি সিম্পলি চিন্তা করো, এটা আসলে তোমার 4টা, লাইক এখানে এর ভ্যালু তো 4, যদি এটা 6 ডিজিটের একটা নাম্বার হইতো, মাঝখান থেকে স্প্লিট করতাম, তখন আসলে রাইট সাইডে কয়টা জিরো থাকতো মনে মনে, 3টা। 3টা, হ্যাঁ ওই 3ই হচ্ছে তোমার n/2। যখন একটা 6 ডিজিটের নাম্বার নিতাম এন এর ভ্যালু হইতো 6 আর n/2 হইতো কত, 3, ঠিক আছে। আচ্ছা n/2 ওরা হচ্ছে এখানে সরাসরি জাস্ট এই এক্সাম্পলটার সাথে ম্যাপ করে লিখছে, n/2 তে পরে আসছে। আচ্ছা আমরা একটু তাহলে আগে এই পার্টিকুলার কেসের জন্য 10⁻4, আর মানে এই 10⁻4 এর জায়গায় তুমি n লিখতে পারো, আর এই 2গুলোর জায়গায় n/2 লিখতে পারো। আচ্ছা ফর সিম্পলিসিটি আমরা এগুলোকে ইগনোর করলাম, আপাতত আমরা জাস্ট এইভাবে লিখলাম। লেখার পরে আর কি করলো, লেখার পরে হচ্ছে মাঝখানে যে দুটো টার্ম ছিল এই দুটো টার্মকে একসাথে তোমার করলো, মানে আমরা যে কমন নিতাম সেভাবে কমন নিল। আচ্ছা এখন একটা মজার জিনিস হচ্ছে, কমন নেওয়ার পরে দেখো আমরা যদি WX YZ এগুলোর রেসপেক্টে চিন্তা করি, এই লাইনটাতে 4টা ডিফারেন্ট জিনিসের গুণ হইতেছে, ডাব্লিউর সাথে ওয়াই, ডাব্লিউর সাথে জেড, এক্স এর সাথে ওয়াই, এক্স এর সাথে জেড, মানে যতভাবে কম্বিনেশন করা যেত সব রকম কম্বিনেশনেরই আসলে হিসাব তোমার করতে হচ্ছে। কারাস্তবার মেইন কন্ট্রিবিউশন হচ্ছে জাস্ট এই একটা লাইন। আচ্ছা এই লাইনটাতেও আসলে কি করছে, ও কিছুই করেনি, ও কিছু প্লাস মাইনাস করে এখান থেকে একটা মাল্টিপ্লিকেশন কমাইতে পারছে। যেমন ধরো এই মাঝখানের এই টার্মটা যে 10 স্কোয়ারের সাথে যে টার্মটা দেখো, WZ প্লাস হচ্ছে XY, রাইট। আচ্ছা এখানেও আসলে কি করলো, এই পুরো জিনিসটাকে WZ প্লাস XY তো লিখলো, প্লাস দিয়ে হচ্ছে এই যে প্রথমে যে নাম্বারটা ছিল
ডাব্লিউ ইন্টু ওয়াই। ও একবার হচ্ছে এটাকে প্লাস করলো, একবার মাইনাস করলো, মানে কাটাকাটি করে তো সেম জিনিসই থাকে। লাস্টের পার্টটুকু দেখো, এক্স এর সাথে জেড, একবার প্লাস দিয়ে লিখলো, একবার মাইনাস দিয়ে লিখলো। আচ্ছা, এখন যদি কোশ্চেন করো যে মিস ও আসলে এটা কেন করছে আমি নিজে আসলে জানি না, বা হয়তো বা ইনটিউশন ছিল কিনা আমি শিওর না, বাট এগুলো করে টরে নিয়েও একটা মাল্টিপ্লিকেশন কমাইতে পারছে, এটাই হচ্ছে মেন কাহিনী। ভালো কথা। মিস এরকম আবার রিপিট করবেন? হ্যাঁ, রিপিট হচ্ছে, দেখো তোমার মাঝখানের যে এই টার্মটা ডাব্লিউর সাথে জেড আর হচ্ছে এক্স এর সাথে ওয়াই, এইটা কিন্তু আমরা নিয়ে আসলাম লেফট সাইডে। লেফট সাইডে নিয়ে এসে দেখো এই লেফট সাইড থেকে রাইট সাইডে কিভাবে আসতেছে। প্রথম যে দুইটা টার্ম, আমি একটু লিখেই দেখো। আমাদের ছিল কত, ডাব্লিউ ওয়াই ইন্টু 10⁴, তাই না? প্লাস দিয়ে মাঝখানের একটা টার্ম ছিল, সেটা হচ্ছে ডাব্লিউর সাথে জেড প্লাস এক্স এর সাথে ওয়াই ইন্টু হচ্ছে 10² প্লাস কত, এক্স এর সাথে জেড। আচ্ছা, এখানে দেখো, এখানে গুণ হচ্ছে কার কার মাঝখানে, ডাব্লিউ আর ওয়াই এর মাঝখানে। এখানে গুণ হচ্ছে কি ডাব্লিউ আর জেড, এইখানে গুণ হচ্ছে এক্স এর সাথে ওয়াই, আর এখানে গুণ হচ্ছে এক্স এর সাথে জেড। দেখো এই চারটা মাল্টিপ্লিকেশন কিন্তু আসলে ডিফারেন্ট, তাই না? এখন কারাসোবা যেটা করলো ডাব্লিউ জেড প্লাস এক্স ওয়াই, এই জিনিসটাকে একটু অন্যভাবে লিখলো। আচ্ছা, কিভাবে লিখলো? পুরো জিনিসটাকে ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে এসে ডাব্লিউ জেড প্লাস এক্স ওয়াই লিখলো। ভালো কথা। লেখার পরে ফার্স্ট টার্মটা কি ছিল, ডাব্লিউ ইন্টু ওয়াই। আমরা এখানে যেটা করতেছি, প্লাস দিয়ে একবার লিখলাম ডাব্লিউ ওয়াই, মাইনাস দিয়ে একবার লিখলাম ডাব্লিউ ওয়াই। সো আলটিমেটলি কাটাকাটি করে কিন্তু দেখো এই লেফট সাইড আর রাইট সাইডে কিন্তু সেম থাকে, তাই না? এটুকু পর্যন্ত বুঝছি? জি মিস। হ্যাঁ, তারপরে হচ্ছে এই লাস্টের পার্টটা কত, লাস্টেরটা হচ্ছে তোমার এক্স। আচ্ছা, এক্স জেড যদি হয়, আবার সেই প্লাস দিয়ে এক্স লিখলাম, জেড লিখলাম, মাইনাস এক্স জেড। দেখো এরা কিন্তু আসলে ক্যান্সেল আউট হয়ে মানে লেফট সাইড আর রাইট সাইডে সেমই থাকে, কিছুই না, জাস্ট এইগুলাকে একবার যোগ করছে, একবার বিয়োগ করছে। আচ্ছা, যোগ বিয়োগ করার পরে এখন যদি কোশ্চেন করো যে মিস এটা যোগ বিয়োগ করে আসলে লাভ কি হচ্ছে, এটা হয়তো বা মানে কারোর কোনো ইন্টুইশন ছিল কিনা আমি জানি না, এটা তোমরা মেইন পেপারটা পড়ে দেখতে পারো যদি চাও। আর না হলে আরেকটা রিজন হচ্ছে যে হয়তো এমনি লিখতে লিখতে হয়ে গেছে আর কি, একটা মাল্টিপ্লিকেশন কমাইতে পারছে। কিভাবে কমাইতে পারছে দেখো, রিঅ্যারেঞ্জিং দ্য টার্মস। আমরা যেটা করলাম, এই পুরো ইকুয়েশন থেকে প্লাস সহ যে টার্মগুলো ছিল সেগুলোকে আগে নিয়ে আসলাম, মাইনাস সহ যে টার্ম, যে মাইনাস এই ডাব্লিউ ওয়াই আর হচ্ছে মাইনাস ডাব্লিউ জেড, এগুলোকে পিছনে পাঠিয়ে দিলাম। আচ্ছা, পিছনে পাঠিয়ে দেওয়ার পরে এই পুরো জিনিসটাকে আসলে এই মাঝখানে এই ফরম্যাটে লেখা যায়। দেখো মাঝখানে এই ফরম্যাটে কীভাবে লেখা যায়, এটা আমরা একটু লিখেই দেখাই। দেখো ইকুয়ালস টু, তাহলে আমরা যেটা করব, মানে কারাসোবা যেটা করে গেছে সেটা হচ্ছে ডাব্লিউ ওয়াই প্লাস হচ্ছে এক্স জেড, মাইনাস সহ যে টার্ম ছিল ওগুলোকে জাস্ট পিছনে পাঠিয়ে দিলাম। মানে বুঝতেছো যে টার্মগুলোকে একটু এদিক সেদিক করতেছে, আর বেশি কিছু না। আচ্ছা, এবারে হচ্ছে দেখো যে কমন নেওয়া যায় কই কই থেকে, কমন নেওয়া যায় হচ্ছে এগুলাকে এখানে নিয়ে আসলাম, এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স জেড। ওই যে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতাম না কোন ক্লাসে জানো, ওটার মতো। এখান থেকে ডাব্লিউ কমন যায়, ওয়াই প্লাস জেড, আর এখান থেকে হচ্ছে এক্স কমন যায়, ওয়াই প্লাস জেড, মাইনাস ডাব্লিউ ওয়াই মাইনাস হচ্ছে এক্স জেড। তারপর কত আসে তাহলে বলো, ডাব্লিউ প্লাস এক্স, ওয়াই প্লাস জেড, মাইনাস ডাব্লিউ ওয়াই মাইনাস এক্স জেড। দেখো তোমার লেফট সাইডে আসলে কে ছিল, লেফট সাইডে ছিল ডাব্লিউ জেড প্লাস এক্স ওয়াই। এখন দেখো মাল্টিপ্লিকেশন, মানে তোমার এই লেফট সাইডে নাম্বার অফ মাল্টিপ্লিকেশন আর রাইট সাইডে নাম্বার অফ মাল্টিপ্লিকেশন সেম আসছে, বাড়ছে নাকি কমছে, কি হয়েছে আসলে? লেফট সাইডে কয়টা? তিনটা হলো না? দেখো লেফট সাইডে আমাদের নাম্বার অফ মাল্টিপ্লিকেশন কয়টা,
2টা, দুইটা। রাইট সাইডে 3টা। ভালো হলো না খারাপ হলো? খারাপ হলো। জিনিসটা কিন্তু খারাপ হয়ে গেল মনে হচ্ছে। বাট দেখো আমরা আসলে এখানে কিভাবে আসছিলাম, কোন লাইন থেকে আসছিলাম? এই পার্টিকুলার এই লাইন থেকে। সো এই লাইন থেকে দেখো, এই লাইনটা আমাদের দেওয়া ছিল, মানে আমাদের মেইন যে ক্যালকুলেশনটা করতে হতো, মেইন ক্যালকুলেশনটা করতে হতে হচ্ছে এইটা, এই যে ডাব্লিউ ইন্টু ওয়াই ইন্টু কত 10⁴, মানে এই যে এই পুরোটা। এখন এই পুরো পার্টের মাঝখানে যে এই পোর্শনটুকু, এটাকে আমরা চেঞ্জ করে লিখলাম এখন এইভাবে। এখন দেখো এই লাইনটার মধ্যে, হ্যাঁ আচ্ছা, এই লাইনটার মধ্যে কি কিছু দেখতে পারতেছো? লাইক তুমি কিছু একটা ক্যালকুলেট করতেছো, সেটা তুমি আবার ইউজ করতে পারবা, এরকম কিছু পাইতেছো এটাতে, এই লাইনটাতে? মিস্টার ডাব্লিউ ওয়াই মাইনাস আছে আর মাইনাস এক্স জেড আছে, যেটা হচ্ছে রাইটের মাইনাস এক্স জেড কে কেটে দিবে হ্যাঁ আর ওইদিকে হচ্ছে একটু কমায় দিবে দেখো, রাইট সাইড। উইদাউট কারাতসুবা তোমার আসলে ক্যালকুলেট করতে হতো কি, তোমার ক্যালকুলেট করতে হতো হচ্ছে, ও, এখানে তো একটা হয়ে গেল, আগে ছিল 2টা। দাঁড়াও হ্যাং করতেছে। আচ্ছা এটা ঠিক হতে হতে আমরা এখান থেকেই দেখি। দেখো এই পার্টটা খেয়াল করো, এইখানে তোমাদের মাল্টিপ্লাই করাই লাগতো কোনটা কোনটা, ডাব্লিউর সাথে ওয়াই ইন্টু 10⁴। তারপরে সেটা আমি লিখিয়ে দেখাতে যাচ্ছি, ওয়েট। সো উইদাউট কারাতসুবা আমাদের হিসাব করতে হতে হচ্ছে ডাব্লিউ ওয়াই ইন্টু 10⁴ প্লাস ডাব্লিউর সাথে জেড প্লাস এক্সের সাথে ওয়াই ইন্টু 10² প্লাস হচ্ছে এক্স জেড, উইদাউট কারাতসুবা। আচ্ছা কারাতসুবা দিয়ে আমরা আসলে পুরো জিনিসটাকে শর্ট ফর্ম করে কি করলাম, এই পার্টে কি কারাতসুবা কিছু করছেন? এই পোর্শনে কিছু করে নাই, রাইট? সো এটা আগের মতোই থাকলো 10⁴ প্লাস এই পার্টেও কিন্তু কারাতসুবা কোনো কিছুই করে নাই, এটাও কিন্তু আনচেঞ্জড। মাঝখানে এইটুকু পার্টটাকে নিয়ে কিন্তু ওর মেন কাজ, এটাকে ও একটু রিঅ্যারেঞ্জ করে কি লিখতে বলো তো, ডাব্লিউ প্লাস এক্স ওয়াই প্লাস জেড মাইনাস ডাব্লিউ ওয়াই মাইনাস এক্স জেড, এটা ইন্টু 10⁻²। এখন দেখো উইদাউট কারাতসুবা আর হচ্ছে উইথ কারাতসুবা, ডাব্লিউ আর এক্সগুলোর মধ্যে যে গুণ টুন হইতেছে, উইদাউট কারাতসুবাতে কয়টা গুণ হচ্ছিল? এখানে 1টা 2টা 3টা 4টা। আর উইথ কারাতসুবাতে আসলে কয়টা ডিফারেন্ট গুণ হচ্ছে বলো তো? এটা কত? ডাব্লিউ ওয়াই। সেই সেম জিনিসটা তুমি কিন্তু এখানে ইউজ করতে পারবা, ডাব্লিউ ওয়াই। তোমার এখানে কিন্তু গুণটা আর করতে হইতেছে না, মানে একবার গুণ করলে তো তুমি সেই ভ্যালুটা পেয়ে গেলাম, রাইট? আচ্ছা তারপরে দেখো এখানে এক্সজেড গুণ হচ্ছিল, যেটা তুমি ইউজ করতে পারবা এইখানে। তাহলে এখানে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট গুণ হচ্ছিল কয়টা বলো তো? 4টা। 4টা। আর এখানে আমাদের নাম্বার অফ ডিফারেন্ট মাল্টিপ্লিকেশন কয়টা? 2টা। 3টা। 3টা, কিন্তু সবাই খেয়াল করো কেন 3টা? ওই মাঝখানে আরেকটা আসছে। হ্যাঁ মাঝখানে আমাদের নতুন একটা মাল্টিপ্লিকেশন চলে আসে, যে এই যে এইটা নতুন একটা আসছে, ভালো কথা। বাট ওভারঅল আমরা মাল্টিপ্লিকেশনের সংখ্যা কমাইতে পারছি কয়টা? একটা। একটা। তোমরা বলবা যে মিসি একটা যে কমাইলাম, মানে এটার আবার অ্যালগোরিদমে কি হলো? আচ্ছা অ্যালগোরিদমটা কি বুঝছো? এখানে আসলে কোনো অ্যালগোরিদম আসছে বেসিক্যালি, টার্মগুলোকে আমরা রিঅ্যারেঞ্জ করছি না বসে বসে। দেখো একটা প্লাস দিয়ে লিখলাম, মাইনাস দিয়ে লিখলাম, প্লাসগুলোকে সামনে নিলাম, মিডল টার্ম ফ্যাক্টর করলাম, ফ্যাক্টর করে দেখলাম যেখানে আসলে একটা মাল্টিপ্লিকেশন কমানো যায়। সো এটাই আসলে কারাতসুবার মেইন কন্ট্রিবিউশন, যে ও মানে একটা পার্টিকুলার স্টেপে নাম্বার অফ মাল্টিপ্লিকেশন একটা কমাইতে পারে। আচ্ছা এখন তুমি বলবা যে মিস তাহলে আসলে খুব মানে বিশেষ কি লাভ হলো, একটা মাল্টিপ্লিকেশনে তো কমাইলাম, রাইট?
আচ্ছা, একটা মাল্টিপ্লিকেশন আমরা যে আসলে কমাইলাম, খেয়াল করো এই টপিকটা আমরা আসলে কিসের আন্ডারে পড়তেছি জানো? এই যে কোশ্চেন করছিল যে তোমার 4 আর 2 n কি আর n/2 কি, এই যে দেখো সেম জিনিসটাকে এই যে ওই 2 এর জায়গায় n/2 আর 4 এর জায়গায় n হচ্ছে আমাদের নাম্বার অফ ডিজিট। তারপর বাদ বাকি এখানে যে কোডগুলো সব কিছু দেওয়া আছে, কোডগুলো তোমরা দেখে নিবা। বাট যেটা বলতেছিলাম যে কারসুবা তাহলে আসলে লাভটা কোথায় হলো? লাভ হলো হচ্ছে দেখো, এটা আমরা পড়তেছি বেসিক্যালি ডিভাইড অ্যান্ড কনকোয়ার এই টপিকের আন্ডারে, ডিএনসির আন্ডারে। আচ্ছা, কেন ডিএনসির আন্ডারে? ধরো তোমার কাছে অনেক বড় বড় দুটো নাম্বার গুণ করতে হচ্ছে, বড় বড় নাম্বার গুণ করতে হচ্ছে, ধরো যে 1 2 3 5 6 1 2 3, ধরো কথা কথা এটা একটা নাম্বার আর হচ্ছে এরকম একটা নাম্বার। আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করো। মিস আজকের ক্লাসটা একটু লং হয়ে যাচ্ছে। কতক্ষণ হয়েছে সোফার? 1 ঘন্টা 10 মিনিট না? ওরকম, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, লং হচ্ছে তার কারণ আছে, তোমাদের হচ্ছে একটা মেকআপ ক্লাস নেওয়ার কথা ছিল, ওটার কিছু পোর্শন হয়তো এখানে আজকে পড়াই দিব। ওই যে তোমাদের 21 ফেব্রুয়ারি মেকআপ ক্লাস। আচ্ছা, সমস্যা মিস একটা এক্সট্রা ক্লাস নিলে হয় না? এক্সট্রা ক্লাস নেওয়া যায়, তোমাদের তো আসলে 16 তারিখের মধ্যে ক্লাস শেষ করতে হবে তাই না? আমরা তারপরেও ক্লাস করতে পারবো, ছুটি আছে তো। বাট অফিসিয়ালি কি আমি ক্লাস নিতে পারবো? মেবি না। আচ্ছা, সমস্যা নেই, আচ্ছা বেশিক্ষণ পড়াবো না। তারপরে ছোট একটা টপিক দেখাই শেষ করে দেবো, কালকে হয়তো আমরা আরেকটা ক্লাস করবো, শুক্রবার। আচ্ছা দেখো, সো তুমি যেটা করতেছো মাঝখান থেকে আবার সেই ডিভাইড করলাম, মাঝখান থেকে যখন তুমি ডিভাইড করতেছো, মাঝখান থেকে ডিভাইড করলে তোমার এটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে এক্স, এটা ছিল ওয়াই, এটা ছিল জেড। হ্যাঁ, তো তুমি যখন এই পুরো জিনিসটাকে মাল্টিপ্লাই করা ট্রাই করতেছো ফার্স্ট স্টেপে, তখন তোমার একটা মাল্টিপ্লিকেশন কম হচ্ছে, ক্লিয়ার? বাট এখন খেয়াল করো, তুমি যখন এই ডাব্লিউর সাথে অ্যাট সাম পয়েন্ট এক্স এর গুণ করতেছো, এই যে ডাব্লিউ ইন্টু এক্স, মানে কারাসোভার ইকুয়েশনে কি ছিল? ও সরি, ডাব্লিউর সাথে ওয়াই গুণ হচ্ছে ইন্টু হচ্ছে 10⁴। আচ্ছা, ডাব্লিউর সাথে যদি ওয়াই গুণ হয়, ডাব্লিউর সাথে ওয়াই গুণ হইলে হচ্ছে ওয়াই 1 2 3 4 5 ইন্টু 4 5 6 4 8। দেখো এই জিনিসটাকে তুমি যখন আবার ক্যালকুলেট করতে হচ্ছে বা আবার যখন গুণ করতে হচ্ছে, তোমার ইনিশিয়াল প্রবলেমের ডেফিনেশন কি ছিল? তুমি দুইটা নাম্বারকে গুণ করতেছো, রাইট? সেটাকে তুমি যখন ইকুয়েশনটা সলভ করতে যাচ্ছ বা তুমি যখন এইটা অ্যাপ্লাই করতে যাচ্ছ, তখন তুমি দেখলে তোমাকে আবার দুইটা নাম্বার গুণ করতে হচ্ছে। সেই দুইটা নাম্বার কারা কারা? একটা হচ্ছে ডাব্লিউ আর একটা হচ্ছে ওয়াই। এখন খেয়াল করো, এইটা কি ইটসেলফ আরেকটা ছোট সাব প্রবলেম না? জি মিস। 4 5 6 তারপর হচ্ছে 4 8। দেখো তোমার এই পুরো জিনিসটা করতে গেলে তোমার এই পার্টটুকু করা লাগতেছে। এখন তুমি দেখলে এইটা কিন্তু আবার সেই মেইন প্রবলেমের সাথে অ্যালাইন করতেছে। মেইন প্রবলেম ছিল কি? দুইটা নাম্বার গুণ করা। সেটা একটা সাব প্রবলেম কি হয়ে গেল? দুইটা নাম্বার গুণ করা। তাহলে কি তুমি এই ফাংশন যদি একটা লিখে রাখো যে ফাংশনটা কারাসুব অ্যাপ্লাই করে দুইটা নাম্বার গুণ করতেছে, সেখানে কি তুমি আসলে এই এ কে ভেঙে কিভাবে লিখতে পারো? এ হচ্ছে আমাদের ডাব্লিউ ইন্টু কিছু একটা প্লাস ডাব্লিউ ইন্টু কিছু একটা প্লাস কত? প্লাস হচ্ছে যে এক্স। তারপরে বি, যেটা বি ছিল আমাদের এই যে ওয়াই, ওয়াই ইন্টু 10⁻⁷ মানে 10⁻n/2 প্লাস হচ্ছে জেড। তারপর ওই ইকুয়েশনটা কি ছিল? ডাব্লিউ ইন্টু ওয়াই প্লাস ইত্যাদি ইত্যাদি। এখন কথা হচ্ছে ডাব্লিউ আর ওয়াই যখন তুমি গুণ করতে যাবা, তখন দেখলা যে এটা কিন্তু আসলে আরেকটা সাব প্রবলেম। সো ডাব্লিউ আর ওয়াইটা গুণ করার জন্য তুমি আসলে কি করবা? ফাংশনের মধ্যে ডাব্লিউ পাস করবা, ওয়াই পাস করবা। রিকার্শনটা কোথা থেকে আসতেছে বুঝতে পারছি এটুকু? মানে তুমি রিকার্সিভলি বারবার ইউজ করতে পারবে না ফাংশনটা। জি মিস। এক্স্যাক্টলি। এখন দেখো তুমি, তোমরা যে জি মিস। যদি মনে করে থাকো যে জাস্ট একটা মাল্টিপ্লিকেশনে তো কম আছে, একটা কিন্তু আসলে না। তুমি যখনই বড় মানে এই সাব মানে মেইন প্রবলেমে ছিল, সেখানে এই স্টেপে একটা মাল্টিপ্লিকেশন কম হচ্ছে। বাট তুমি যখন এখানে আবার কল করতেছো কারাসুবাদে ডাব্লিউ আর ওয়াই,
তখন কিন্তু এরকম একটা প্রবলেমের জন্য মাল্টিপ্লিকেশনটা আবার একটা কমতেছে। আবার এখান থেকে দেখো এই জিনিসটাকে তুমি যদি আবার ডিভাইড করো, দাঁড়াও, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এখান থেকেও কিন্তু তোমার আবার 1 2 3 4 5 6 গুণ হবে। সেটাকে তুমি আবার গিয়ে ডিভাইড করবা, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এভাবে তুমি ডিভাইড করবা। সেই ডিভিশনটাকে তুমি আবার আরেকটা ফাংশনের মধ্যে পাঠাবা। ফাংশনের মধ্যে মানে রিকার্সিভ তোমার বারবার কল হচ্ছে। এভাবে প্রত্যেকটা বার তুমি যতবার রিকার্সিভ কল করতেছো সবগুলাই কিন্তু তোমার একটা করে মাল্টিপ্লিকেশন কম লাগতেছে, বুঝছো? এখানে কিন্তু নাম্বারগুলো খুব বেশি বড়ও নেই নাই, তোমার অনেক অ্যাপ্লিকেশনে প্রায় 100 ডিজিটের মতো নাম্বার, ধরো একটা বা দুইটা বা আরও বেশি সংখ্যক নাম্বার গুণ হচ্ছে। তখন তুমি যদি কারাসুবা অ্যাপ্লাই করো এবং প্রত্যেকটা রিকার্সিভ কলে একটা একটা করে আমাদের মাল্টিপ্লিকেশন কম লাগতেছে, তাহলে কিন্তু সিগনিফিক্যান্ট নাম্বার অফ ইমপ্রুভমেন্ট হচ্ছে। বুঝাতে পারছি এটা? আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমরা যখন লাইক এই যে প্রথম স্টেপে এই এফ যখন কল করতেছিলাম ডাব্লিউ আর ওয়াই দিয়ে, ডাব্লিউর লেন্থ আর ওয়াইয়ের লেন্থ নিয়ে কি বলতে পারি বলো তো? এগুলো n/2 নাও। জি মিস। তাহলে এটা যদি একটা সাব প্রবলেম চিন্তা করি, এই সাব প্রবলেমের সাইজটা কিন্তু আমাদের আসলে n/2, কারণ আমরা ডিভাইড করতেছিলাম, মনে পড়ে যে মাঝখান থেকে একটা ডিভিশন দিচ্ছিলাম। সো মাঝখান থেকে যদি আমাদের ডিভিশন দিই, তাহলে আমাদের যদি ধরো যে এ আর হচ্ছে বি, এগুলা লেন্থ যদি হয়ে থাকে n, তাহলে আমাদের যে ডাব্লিউ বলো, তারপর হচ্ছে এক্স বলো, ওয়াই বলো, জেড বলো, এগুলার মোটামুটি সবগুলাতেই আসলে নাম্বার অফ ডিজিট থাকবে n/2 করে। আচ্ছা, তাহলে এখন এখান থেকে একটু কোডটা দেখাই। এই যে এগুলা সব, এই যে এটা দেখো, ফার্স্টে কারাসুপে ডাকলো, 3টা কল হচ্ছে। 3টা কল কেন করতেছে বলো তো? 3টা কল করতেছে, এই যে 3টা মাল্টিপ্লিকেশন হচ্ছিল, এখানে একটা মাল্টিপ্লিকেশন, এখানে একটা মাল্টিপ্লিকেশন, এই যে মাঝখানে একটা মাল্টিপ্লিকেশন। এটার জন্য এরকম 3বার কল হচ্ছে, এবং প্রত্যেকটার মধ্যেই যে কল হইতেছে, কলটা আসলে n/2 করে। সো আমরা যদি ওই রিকারেন্স রিলেশনটা একটু লিখতে চাই, জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে। তোমার কারাসুবার জন্য টি অফ এন সমান কত? নাম্বার অফ সাব প্রবলেম কয়টা হচ্ছে? 3টা, 3 ইন্টু টি অফ n/2। প্রত্যেকটা সাব প্রবলেমের সাইজ হচ্ছে অর্ধেক করে, প্লাস এখানে কি আসবে? কম্বাইন স্টেপে কিছু করতেছি আমরা, কম্বাইন স্টেপে এখানে যোগ করতেছি, এটা হচ্ছে থিটা অফ 1। আচ্ছা, এরকম যদি কিছু একটা হয়, তাহলে দেখো এইটাকে তোমরা পরে পাঁচটার থিওরেমে অ্যাপ্লাই করলে দেখবা যে এটার টাইম কমপ্লেক্সিটি আসে n⁻⁴ 1.58 টাইপের কিছু। ঠিক আছে, আমরা একদম ইনিশিয়ালি দেখো, ইনিশিয়ালি আমরা যখন এই লেকচারটা শুরু করছিলাম, এই যে টপিকটা, মিস আমরা 2টা পার্টে ভাগ করলাম না, 3টা হলো কেন? 3টা হলে হচ্ছে এই যে আমরা, দাঁড়াও দেখাচ্ছি, কোথায় যেন একটা হিসাব করছিলাম, 4 ভার্সেস 3, এই যে এখানে, ও আচ্ছা আচ্ছা, এই বুঝতে যে পারছি। এইটা একটা, এইটা একটা, আর হচ্ছে যে এই যে নতুন একটা মাল্টিপ্লিকেশন হয়েছিল সেটার জন্য একটা। আচ্ছা, তোমরা কেউ এই কোশ্চেনটা করো নাই, কোশ্চেন একটু খেয়াল করো। সেটা হচ্ছে তোমরা যদি এই যে উইদাউট কারাতসুবা আর হচ্ছে তোমার কারাতসুবা, এইটা যদি কম্পেয়ার করো, তাহলে আবার দেখবা যে মিন্স এখানে কিন্তু কারাতসুবাতে নাম্বার অফ অ্যাডিশন বেড়ে গেছে। খেয়াল করো, এই যে এটা তো প্লাস সাইন, এখানেও প্লাস সাইন, এটা প্লাস সাইন, এখানেও প্লাস সাইন, এখানে একটা প্লাস সাইন ছিল, বাট এখানে প্লাস সাইন হয়ে গেছে 2টা। মাল্টিপ্লিকেশন একটা কমাই থেকে আমরা কিন্তু মানে অ্যাডিশন একটা বাড়াই দিছি। তাহলে আসলে লাভ কি হলো? ও, শুধু অ্যাডিশন কিন্তু বাড়েনি, আবার দেখো দুইটা কিন্তু কি হচ্ছে, এখানে সাবট্রাকশনও হইতেছে। যেটা বললাম যে মাল্টিপ্লিকেশনের সার্কিটটা কমপ্লেক্স, এই অপারেশনটা আসলে কস্টলি। সো তুমি যদি আসলে 3টা নতুন করে অ্যাডিশন সাবট্রাকশন নিয়ে আসো আর একটা মাল্টিপ্লিকেশন কমাইতে পারো, সেটাতে আসলে তোমার লাভ হবে। বুঝতে পারছি? সো এটা নিয়ে কনফিউজড হয়ে না, মানে তুমি অ্যাডিশন সাবট্রাকশন বাড়াও সমস্যা নাই, কিন্তু মাল্টিপ্লিকেশন কমছে। অ্যান্ড ওভারঅল টাইম কমপ্লেক্সিটি, আচ্ছা এই ব্লগের মধ্যে দেওয়া আছে, সুন্দর করে স্লাইডেও দেওয়া আছে, এটা একটু দেখো, n⁻⁴ 1.58। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, যে আমরা আসলে কোথায় ছিলাম, আমরা নর্মালি ছোটোবেলায় যে আমরা গুণ করতাম প্রত্যেকটা ডিজিটের সাথে প্রত্যেকটা ডিজিটের গুণ, সেইভাবে গুণ করলে দেখো টাইম কমপ্লেক্সিটি আমাদের ছিল হচ্ছে অর্ডার অফ n², এই যে অর্ডার অফ n²। বাট এখন আমরা কারাসোভা দিয়ে এত কাহিনী করে ডিভাইড অ্যান্ড কনকর অ্যাপ্লাই করে নিয়ে আসলাম সেটাকে n⁻⁴ 1.58।
হুইচ ইজ লেস দ্যান অর্ডার অফ এন স্কোয়ার। এটি হচ্ছে এটা মানে মেন কন্ট্রিবিউশন। আচ্ছা, কারোর কি রাফি কোনো কোশ্চেন আছে? কোডটা এখানে একদম মানে স্টেপ বাই স্টেপ দেখানো আছে, ভ্যারিয়েবল কোনটা ধরবা কোনটা সেট করবা, এখান থেকে একটু তোমরা দেখে নিও। আচ্ছা, আর বেস কেসটা কখন হবে? বেস কেস হচ্ছে তোমার যে ডিভাইড হইতেছে, যে ডাব্লিউ আর ওয়াই গুণ হচ্ছে ফাংশনের মধ্যে যাইতেছে। সো যখন আসলে তোমার এই নাম্বারের মধ্যে একটা ডিজিট মানে 4-এর সাথে তুমি 5 গুণ করবা, সো 4-এর মধ্যেও ডিজিট একটা, 5-এর মধ্যেও ডিজিট একটা, তখন তো আসলে তোমার লাইক ওটা তো ভাগ করার আর কিছু নাই, তখন ওটা সরাসরি গুণ হয়ে রিটার্ন যাবে। এটাই। দেখো এটা হচ্ছে এই আমাদের টাইম কমপ্লেক্সিটি মানে সরি রিকারেন্স রিলেশন। 3টা সাব প্রবলেম বা 3বার আমাদের কারোসোবা কল করতে হইতেছে মেইন প্রবলেমটা সলভ করার জন্য। প্রত্যেকটার মধ্যে কি হচ্ছে n/2 করে ডিভাইড হচ্ছে, আর মানে কম্বাইন করার জন্য কি করতে হইতেছে, তুমি যে 3টা ভ্যালু পাচ্ছ ওটার সাথে জাস্ট কিছু সামেশন হইতেছে, তো সেটা হচ্ছে এখানে অর্ডার অফ 1। তো একটু আগে আমরা যেটা পড়লাম মাস্টার থিওরেম, সেটা দিয়ে এটা অ্যাপ্লাই করলে পরে দেখতে পারবা যে এই n এর ভ্যালুটা হচ্ছে 1.58 এর মতো আসে। ঠিক আছে, তারপর এখানে আরো বেশ কিছু তোমার কথাবার্তা লেখা আছে যে নাম্বারটা কত বড় হইলে কয়টা করে কমায় বাড়ায়, আরো কিছু ব্লক দেওয়া আছে, তো তোমরা এটা পড়তে পারো। আচ্ছা, কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? এটি লাস্ট টপিক, আজকে আর পড়াবো না। কারোসোবা নিয়ে কোনো কোশ্চেন? আচ্ছা, স্লাইডটা একটু দেখাই দিই, এই লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দিব। স্লাইড হচ্ছে মিস এটা তো ডিএনসির প্রবলেম ছিল না? হ্যাঁ, এটা ডিএনসি প্রবলেম। ডিএনসিরই জাস্ট তোমার কি বলবো লাইক কারোসোবা এই যে 6 নাম্বার স্লাইডটাও দেখো, স্লাইডটাও আসলে ছোট, অ্যান্ড স্লাইডের মধ্যে আসলে যে কথাবার্তাগুলো বলা সেটা এখানে একটু ভিজুয়ালি দেখানোর জন্য এই ব্লগটাই দেখালাম সরাসরি। এটাও সে ডিভাইড অ্যান্ড কনকোয়ার। আর তুমি সেম ফাংশন যখন বারবার ইউজ করতেছো ছোট ছোট সাব প্রবলেম দিয়ে, সেটি একটা ডিএনসি। আর কোনো কোয়েশ্চেন আছে কারো? বেটার হয় কি তোমরা যদি এই এটা আসলে হাতে একটু সিমুলেট করে একটু ডিফিকাল্ট, বাট করতে পারলে ভালো। আর যাই হোক, বাট হাতে সিমুলেট না করলেও অ্যাটলিস্ট এই কোডগুলো লিখো। কোডগুলো লেখার পরে তুমি যদি মাঝখানে প্রিন্ট দাও, মানে সিমুলেশনটা যদি হাতে কলমে না করে জাস্ট কোড থেকে প্রিন্ট করো, তাহলে আসলে দেখতে পারবা যে কোথায় কয়টা করে মাল্টিপ্লিকেশন লাগতেছে। এটা ওভারঅল একটা আইডিয়া পাওয়া। আচ্ছা, এটা কি হইলো? মিস এটার সিমুলেশন বলতে তো ওই ম্যাপটা করা লাগবে, এটাই তো? হ্যাঁ, মানে সিমুলেশন বলতে হচ্ছে ধরো তুমি যদি একটা রিকারেন্স ট্রি আঁকতেই যাও, এই যে এটা ইনিশিয়াল যে প্রবলেমটা দেওয়া ছিল, ঠিক আছে? সো ইনিশিয়াল প্রবলেমে দেখো এটাকে তুমি যদি 3টা সাব প্রবলেমে ডিভাইড করতাম, একটার মধ্যে তোমার কাকে পাস করতে হতো? ডাব্লিউর সাথে ওয়াইয়ের গুণ। ডাব্লিউর সাথে ওয়াই গুণ মানে হচ্ছে 12 ইন্টু কত? 56। বাট 12 ইন্টু 56 এই পুরো জিনিসটার মধ্যে তুমি চিন্তা করো 12 ইন্টু 56 গুণ হইতেছে, সেটাকে মাঝখান থেকে ডিভাইড করলে কি হইতো? তুমি আবার ডাব্লিউ এক্স ওয়াই জেড পাইতা না? ডাব্লিউর ভ্যালু হইতো 1 এক্স। জি মিস। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই জিনিসটা যদি এরকম রিকার্সিভলি তুমি একটু চিন্তা করো, তাহলে ওরকম একটা সিমুলেশন পাবা আর কি। মানে ওভারঅল একটা আইডিয়াটা বোঝা গেলেই হবে। আচ্ছা, স্লাইডটা কোনো একটা কারণে লোড হচ্ছে না, কেন হচ্ছে না আমি শিওর না। আচ্ছা, স্লাইডটাও তোমরা একটু দেখো। মিস আপনার লগ ইন করা নাই, ভেরিফাই করা নাই আইডিটা। আচ্ছা, প্রবাবলি সেটার জন্য কি কাহিনী হওয়ার কথা। না, আসছে আসছে। জি মিস, এটার জন্য নাইব অ্যালগোরিদম হচ্ছে এগুলো। আচ্ছা, এখানেও স্লাইডে আসলে বেশ কিছু লেফট রাইট ইত্যাদি ইত্যাদি করে লেখা। সো এখানকার বুঝতেছো যে এক্স এল যেটা, এটা হচ্ছে আমাদের ওই ব্লগের কোনটা ডাব্লিউ, মানে এক্স লেফট এক্স রাইট এইভাবে জাস্ট ডিফাইন করছে। হ্যাঁ, তারপর হচ্ছে ওয়াই লেফট, এটা হচ্ছে ওয়াই রাইট। তো যে কোনো একভাবে করলেই হয়। সামারি হচ্ছে কারাসুবা বেসিক্যালি কি করছে, যে মাঝখানে যে টার্মটা, এই টার্মটাকে একটু রিঅ্যারেঞ্জ করছে। আচ্ছা, কীভাবে রিঅ্যারেঞ্জ করছে যদি পরীক্ষা লিখতেই বলে, তাহলে এই যে সেম জিনিসটাকে মানে একই জিনিস কথাবার্তা লাস্টে 3 মাল্টিপ্লিকেশন রিকোয়ার্ড ইনস্টেড অফ 4, যেটা আমরা যে দেখাইছি হ্যান্ড নোটেও। আচ্ছা, তারপরে হচ্ছে 12-56 গুণটুন হইতেছে, এটা কি? ও, এটা একটা মজার জিনিস, এটা হচ্ছে খেয়াল করো এখানে এটা হচ্ছে আমরা শুরুতে যে রিকারেন্স টাইপের রিলেশন দেখছিলাম, এই যে এইটা,
কারাসোবা ছাড়া যেটা, হ্যাঁ, এটাকেও তোমরা যদি আসলে ওই ডিভাইড অ্যান্ড কনকোয়ারের মতো করে চিন্তা করো বা একটা ফাংশন চিন্তা করো, তাহলে দেখো নাম্বার অফ সাব প্রবলেম কয়টা, 4টা না? এটা ডাব্লিউ ইন্টু ওয়াই, এটা একটা সাব প্রবলেম, এটা একটা সাব প্রবলেম, এটাও একটা সাব প্রবলেম, এটা আরেকটা সাব প্রবলেম। সো এরকম একটা রিকারেন্স রিলেশন তুমি পাবা। এটারে সলভ করলে দেখবা, এটা কোনটা, আচ্ছা এটা সলভ করে না, এটা সলভ করলে হচ্ছে অর্ডার অফ এন স্কোয়ার, মানে আমরা ছোটোবেলায় যে নিয়মে সলভ করতাম আর কি। আর এটা হচ্ছে আমাদের কারাসোবা, ইন্টু দি পাওয়ার 1.510 বা ইন্টু দি পাওয়ার 1.58। স্লাইডটাও ছোটো, 10-12টা স্লাইড, এখান থেকেও দেখতে পারো বা এখান থেকেও দেখতে পারো। আচ্ছা এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে ওভারঅল? আচ্ছা রেকর্ডিংটাকে অফ করি।